মেরি ক্রিসমাস ডিয়ার ওয়াইফ। মেরি ক্রিসমাস মাই ডিয়ার হাজবেন্ড। এসো এবার। থ্যাংক ইউ। চলো 12:10 বাজে, আগে ক্রিসমাস কেকটা কেটে নিই। ওয়াও, তুমি কেকও এনেছো। এবারের ক্রিসমাস তো তাহলে একেবারে জমে যাবে। সে তো হতেই হবে, সুযোগ যখন পেয়েছি প্রতিবার তো হবে না। চলো একটু ফ্রেশ হয়েই আসছি, তুমি কেকটা রেডি করো, আর হ্যাঁ মিউজিকটা চালিও। কেক কেটে মিউজিকের সাথে ক্রিসমাস সেলিব্রেশন করলো অলি আর শুভ্র। তারপর ডিনার করতে করতে শুভ্র বলল, আচ্ছা অলি, ব্যাগপত্র সব রেডি তো? মানে এখনই দেখে নাও, বোর্ডে কিন্তু সময় হবে না আর। হ্যাঁ হ্যাঁ, সব রেডি। আর গাড়ি তো ভোর 6টাতেই চলে আসবে। গেস্ট হাউসের সাথেও সব কথা হয়ে গেছে, ওরা নাকি রুম রেডিও করে রেখেছে। বাহ, তাহলে অলিভিয়া শুধুই ভালো ডিটেকটিভ নয়, সর্বগুণা সম্পন্না নারীও। সব দিকে এক্সপার্ট। এই যে রান্নাটা কি দারুণ হয়েছে, আহা। থ্যাংক ইউ শুভ্রবাবু। নাও এবার তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে পড়ি, কালকে সকালেই তো আবার উঠতে হবে। ঠিক ভোর 6টায় রওনা দিল অলিরা। গন্তব্য লাল পাহাড়ের দেশ পুরুলিয়া। কতদিন পর সকালবেলা বেরিয়েছি, দারুণ লাগছে। এই বলছি, ব্রেকফাস্টটা কোলাঘাটেই করবে তো? হ্যাঁ সেটাই ভালো হবে। কোলাঘাটের একটা রেস্টুরেন্টে গল্প করতে করতে ব্রেকফাস্ট করছিল অলি আর শুভ্র। এমন সময় অলি হঠাৎই খেয়াল করল পাশের টেবিলে কয়েকটা ছেলের সাথে একটি মেয়ে চুপ করে বসে আছে। অদ্ভুত ব্যাপার হলো, ছেলেগুলো যতটা কথা বলছিল মেয়েটা একেবারেই বলছে না, কেমন যেন জবুথবু হয়ে বসে আছে সে। বিষয়টা একটু অদ্ভুত মনে হলো অলির। শুভ্রকে আস্তে করে বলল, এই শুভ্র, পাশের টেবিলের মেয়েটাকে একবার দেখো, কেমন যেন একটা লাগছে না ওকে? ছেলেগুলোকে যেন চেনে না, মানে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে ওর। খুব গম্ভীর, অথচ ছেলেগুলো কিন্তু বেশ গল্প করছে। এবার ওরা খেয়াল করলো মেয়েটাকে অনেক করে খাবার কথা বললেও সে রাজি হচ্ছিল না। কি ব্যাপার বলো তো, কিছু গন্ডগোল নেই তো? আচ্ছা, তুমি কি ট্রিপের শুরুতেই ডিটেকটিভের ডিউটি শুরু করে দিলে? আরে এসব তোমার গোয়েন্দাচিত স্বভাব, আর কিছুই না, বিলিভ মি। কি জানি, মেবি। কথাটা শেষ হতেই অলি খেয়াল করল মেয়েটা কেমন থর থর করে কাঁপছে, কেমন যেন ভয় রয়েছে। অলির কৌতূহল যেন আরও বেড়ে গেল। বিষয়টা কিছুতেই তার অবহেলা করতে পারল না সে। খাওয়া ছেড়ে উঠে পড়ল এবার। আরে কি হলো, উঠে পড়লে যে? পুরোটা খেয়ে নাও। আমি এসে খাচ্ছি, তুমি খাও, আমি এক্ষুনি আসছি। আরে অলি, যাচ্ছ কোথায়? অলি যে কিছু একটা করবে সেটা ধরতে পারছিল শুভ্র, তাই বাধা দেওয়ার চেষ্টা করল। তবে অলি বিষয়টা জানতে মরিয়া হয়ে উঠেছিল। বেসিনের কাছে গিয়ে হাত ধোয়ার বাহানায় সেই নিশ্চুপ মেয়েটাকে দেখতে লাগলো অলি আর চোখে। মেয়েটা তখনও কেঁপেই চলেছে। অলি মন দিয়ে মেয়েটাকে দেখছিল। তখনই পাশ থেকে কিছু কথা কানে এলো তার। এক ব্যক্তি ফোনে কাউকে বলছিল, হ্যাঁ মাল একদম ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, ঠিক সময় ডেলিভারি হয়ে যাবে। ওই একটু আধটু ঝামেলা তো করবেই স্যার, ওইটা নিয়ে একদম ভাববেন না, ও আমি সামলে নেব। তবে দাদা, একদম টাটকা কচি খাসা মাল স্যার, সচক্ষে দেখবেন। সেই ব্যক্তি সামনের দিকে ফিরতেই অলিকে দেখে চুপ করে গেল। অলিও চোখ নামিয়ে সেখান থেকে চলে এলো। মনে মনে ভাবল, এই ছেলেটা তো ওই মেয়েটার সাথেই কথা বলছিল। কোন মালের কথা বলছে? কিসব কুচি টাটকা, শুনে তো মনে হচ্ছে। শুভ্রকে গিয়ে সবটা বলতেই শুভ্র বলল, আচ্ছা তুমি কি প্রফেশনাল ট্রিপে এসেছো? কেন এসবে ঢুকছো? ছাড়ো না। তুমি এ কথা বলছো শুভ্র? ওহো, সেটা নয়, আমি বলতে চাইছি যে দেখো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু তো নাও হতে পারে, তাই না? আর যদি তেমন কিছুই হয় তখন? অলি আরও কিছু বলতে যাচ্ছিল, খেয়াল করলো সেই মেয়েটা আর ছেলেগুলোর দল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। অলি উঠে দাঁড়াতেই শুভ্র বলল, খাবারটা শেষ করে গাড়িতে উঠতে হবে অলি, অনেকটা রাস্তা। অলি রেস্টুরেন্টের কাঁচের দরজা দিয়ে দেখল মেয়েটাকে নিয়ে সেই ছেলেদের দল একটা মারুতি ভ্যানে রওনা দিল। কি ভেবে অলি বসে পড়ল। ঠিক আছে, আমি ছেড়েই দিলাম, কিন্তু আমার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল শুভ্র। কেন জানি না, আমি কিছুতেই বিষয়টাকে একবারে স্বাভাবিক নিতে পারছি না। আচ্ছা, একটা কফি অর্ডার দাও প্লিজ। এই তো চা খেলে, অবশ্য কফি না হলে তোমার মাইন্ড ফ্রেশ হয় না, তাই না? হ্যাঁ সেটা ঠিক শুভ্র, কিন্তু তুমি বললে বলে আমি থেমে গেলাম, না হয় আমি গাড়িটাকে ফলো করতাম এতক্ষণে।
তা তো তুমি করতেই জানি। এনিওয়ে, এসব নিয়ে আর ভেবো না। ব্যাক টু আওয়ার কোয়ালিটি টাইম। এখন শুধুই আমাদের কথা হবে। কফি খেয়ে আবার পুরুলিয়ার পথে রওনা দিল অলিরা। অলির ফেভারিট কিছু রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিল শুভ্র। আর সেই সুরেই মেতে গিয়ে যেন সব ভুলে গেল অলি। কয়েক ঘন্টার মধ্যেই লাল পাহাড়ের দেশে পৌঁছল ওরা। ঘড়িতে তখন দুপুর 1:10। গাড়ি থেকে নেমে শুভ্র বলল, ওয়াও অলি, জায়গাটা তো দারুণ। গেস্ট হাউসটা একদম পারফেক্ট জায়গায়। সামনে কি দারুণ পাহাড় দেখো। আমি ইউটিউবে অনেক সার্চ করে তবে এটা পেয়েছি। জানোই তো, পাহাড় দেখতে আমি ভীষণ ভালোবাসি। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল ওরা। আর লাঞ্চ করে বেরিয়ে পড়ল সাইট সিন করতে। কাল একদম সকালেই অযোধ্যা পাহাড় দেখতে বেরিয়ে পড়বো। কি ড্রাইভার ভাই, কখন বেরোলে ভালো হবে? यही करीब साहब 7 बजे निकल जाने से हो जाएगा। বেশ, তাই হবে। আপাতত এখন আমাদের লং ড্রাইভে পুরুলিয়ার কিছু একটা জায়গা ঘুরিয়ে দাও। আমার না নামতে ইচ্ছা করছে না, চারিদিক শুধু দেখব। আর শুভ্র, ক্যামেরা কিন্তু রেডি রাখবে। অপূর্ব সুন্দর সিনারি দেখে সন্ধেবেলা গেস্ট হাউসে ফিরে এলো অলিরা। রুমে গিয়ে চেঞ্জ করে নিয়ে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখতে বসে গেল শুভ্র। আর অলি আরাম করে রুমের বারান্দায় ইজি চেয়ারে বসল। এই শুভ্র, কফি বলেছো তো? হ্যাঁ, এই তো এক্ষুনি দিয়ে যাবে। গেস্ট হাউসের বারান্দা থেকে নিচের বাগানটা দেখা যায়। অন্ধকারেও লাইটের আলোয় আলোকিত সেই বাগান। অলি সেই আলোয় দেখল পুলিশের জিপ এসে দাঁড়ালো সেই বাগানে। জিপ থেকে একজন পুলিশ নেমে গেস্ট হাউসের ভিতরে ঢুকল। গেস্ট হাউসে পুলিশ এসেছে? হোয়াট? কেন? অবশ্য অনেক কারণেই আসতে পারে। আরে তুমি আবার এর মধ্যে কোনো রহস্য খুঁজে বেরিও না আবার। দেখো, পুলিশ যখন এসেছে তখন তো আর অকারণে আসেনি। আমি তো সেটাই ভাবছি যে কি হলো আবার। এই যে কফি এসছে বোধহয়, আমি নিয়ে আসছি, দাঁড়াও। শুভ্র দরজাটা খুলে কফিটা নিয়ে চলেই আসছিল। অলি এসে তাড়াতাড়ি সেই স্টাফকে ডাকল। একটু শুনবেন? হ্যাঁ ম্যাডাম, বলেন। বলছি, আপনাদের গেস্ট হাউসে পুলিশ কেন এসেছে? পুলিশের যা কাজ তাই করতেই এসেছে। আসলে ওদের কাছে নাকি খবর আছে কলকাতা থেকে একটা মেয়েকে অপহরণ করে এই পুরুলিয়ায় নিয়ে আসা হয়েছে। সে কি? আচ্ছা, মেয়েটার বয়স কত? একটা ছবি দেখালো জানেন, আর ম্যানেজার স্যারের মোবাইলে পাঠিয়ে বলল ওর খোঁজ পেলে জানাতে। আবার আমাদের গেস্ট হাউসও সার্চ করবে বলল। আপনাদের রুমেও হয়তো আসবে চেক করতে। কিছু মনে করবেন না আপনারা, পুলিশের স্বভাব তো জানেনই। ম্যানেজার স্যার বলল এখানে কোনো মেয়েকে নিয়ে আসা হয়নি, সম্মানীয় গেস্টরা আছেন এখানে, কে আর শোনে। বলল নিজে দেখে তবেই মানবে। হ্যাঁ, সে আসুক, আমার কোনো প্রবলেম নেই, তবে ছবিটা আমাকে একবার দেখতে হবে। হোটেল স্টাফ চলে যেতে কফিতে চুমুক দিতে দিতে অলি বলল, শুভ্র, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। বলছি, এই মেয়েটাই সেই মেয়েটা নয় তো? কোন মেয়ে? কার কথা বলছো? আরে আজ সকালে ওই যে কোলাঘাটের রেস্টুরেন্টের মেয়েটার কথা বলছি গো। ও, ওই মেয়েটা? না না, তা কেন হবে? না হওয়ারও তো কিছু কারণ নেই, তাই না? আমার না মনটা কেমন লাগছে, একদম ভালো লাগছে না। আবার রুমের কলিং বেল বাজালো কেউ। আমি দেখছি। দরজা খুলে শুভ্র দেখল সামনে একজন পুলিশ দাঁড়িয়ে। হ্যাঁ বলুন। আপনাদের রুমটা একবার চেক করব। ডোন্ট মাইন্ড। ইয়েস স্যার, প্লিজ কাম ইন। ভালো করে রুমটা দেখে নিয়ে পুলিশের পোশাক পরা সেই ব্যক্তি বলল, নমস্কার, আমার নাম ইন্সপেক্টর প্রদীপ সোম। এই পুরুলিয়ায় অনেক দিন হলো আছি। সরি এভাবে আপনাদের ডিস্টার্ব করলাম, কিন্তু যে ইনস্ট্রাকশন পেয়েছি সেই অনুযায়ী আসলে কলকাতা থেকে একজন যুবতী কালই নিখোঁজ হয়েছে। আমাদের কাছে খবর আছে তাকে বাই রোড পুরুলিয়ায় নিয়ে আসা হয়েছে, আর এখানে কোনো একটা হোটেলে বা গেস্ট হাউসে তাকে রাখা হয়েছে, তাই তল্লাশি করতে হচ্ছে। আচ্ছা, আপনারা কি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ স্যার, বাগুইহাটি থেকে। ওকে, তা কবে এসেছেন? এই তো আজ দুপুরেই 1টার পরে ঢুকলাম, তাই না অলি? হ্যাঁ, ওই 1:10 নাগাদ। আচ্ছা, আসার পর থেকে কি গেস্ট হাউসে সন্দেহজনক কাউকে দেখেছেন বা সন্দেহজনক কোনো ঘটনা? না, তেমন তো কিছুই দেখিনি। আচ্ছা স্যার, মেয়েটার ছবিটা একবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই দেখুন, দেখেছেন নাকি একে? ছবি দেখে খানিকটা চমকে উঠল অলি, কারণ এটা সেই মেয়েটা
যা কেউ সকালবেলায় কোলাঘাটের রেস্টুরেন্টে দেখেছিল। শুভ্র, আমি তোমাকে বলেছিলাম কিছু একটা গন্ডগোল আছে, দেখো একবার ছবিটা। শুভ্র ছবিটা দেখে চমকে উঠল। হ্যাঁ, এ তো সেই মেয়েটাই। এই কিডন্যাপ হয়েছে? আপনারা একে কোথায় দেখেছেন বলুন তো? আজ সকালে কোলাঘাটে ব্রেকফাস্ট করছিলাম, ওই রেস্টুরেন্টের কয়েকটা ছেলের সাথেই মেয়েটা বসেছিল। স্যার, ওর বসার ধরন, ওর মুখের হাবভাব দেখে আমার ভীষণ সন্দেহ হয়েছিল। একেবারেই ওকে স্বাভাবিক লাগছিল না। আর ছেলেগুলো যে ওর চেনা নয় সেটা ওর মুখ দেখেই মনে হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আমি কিছু পাইও নি যে আমি শিওর হব। আচ্ছা, তারপর একটা মারুতি ভ্যানে করে ওরা বেরিয়ে যায়। তা কখন দেখেছেন? তা ধরুন 7:30-8টা হবে। আচ্ছা, মারুতিটা কি কালারের ছিল? রেড কালারের। নম্বরটা তো নিশ্চয়ই দেখেননি, তাই তো? না স্যার, সেটা তো আর দেখা হয়নি। আসলে আমি ওকে বললাম যে বেকার সন্দেহ না করতে। সত্যি যে ব্যাপারটা এতটা সিরিয়াস হতে পারে ভাবিনি। সে তো স্বাভাবিক। তবে একটা ব্যাপার মনে পড়ছে স্যার, মারুতির দরজায় কিছু একটা লেখা ছিল। যদিও আমি সেটা নিয়ে তখন তো আর অত ভাবিনি, তবে আমি পড়েছিলাম লেখাটা, কিন্তু এখন স্যার মনে পড়ছে না কি লেখাটা যেন ছিল। মাই গড। ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে মনে করুন, হয়তো কাজে লাগতে পারে। হ্যাঁ স্যার, এটা ভালো ক্লু ছিল। যদিও সেই লেখা মুছেও ফেলতে পারে ওরা। যদি ওরা কোনোভাবে জেনে থাকে যে ওদের কেউ সন্দেহ করছে তাহলে। তবে আপনি যেভাবে পয়েন্টগুলো বলছেন তাতে তো মনে হচ্ছে রহস্য সমাধান আপনার নেশা। ঠিকই বলেছেন স্যার, নেশা তো অবশ্যই, আর ওর কাজও। আমার ওয়াইফ ডিটেকটিভ। ওয়াও, গ্রেট! এটা তো দারুণ ব্যাপার। দেখেছেন, এত কথা বলছি, আপনাদের পরিচয়টাই এখনো জানা হয়নি। আমি শুভ্র চ্যাটার্জি, আর ও ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জি। নাইস টু মিট ইউ বোথ। ম্যাডাম, আপনাকে তো তাহলে অনেক কাজে লাগবে। এমনিতেই আপনারা মেয়েটাকে দেখেছেন তাই যোগাযোগ রাখতামই, কিন্তু আপনি ডিটেকটিভ, এটা তো একটা অ্যাডভান্টেজ, তাই না? যে কোনো হেল্পে আমি আছি স্যার। এক সেকেন্ড, আমার কার্ডটা রাখুন, এতে ফোন নাম্বার, ইমেল আইডি সব দেওয়া আছে। থ্যাংক ইউ ম্যাডাম। চলি তাহলে, আবার দেখা হবে। আর লেখাটা মনে পড়লে জানাবেন, ওকে? ইন্সপেক্টর প্রদীপ চলে যেতেই শুভ্র বলল, সেই বিষয়টাতে তুমি জড়িয়ে গেলে অলি। আমি তো তোমার কথাতেই অ্যাভয়েড করেছিলাম শুভ্র, কিন্তু তুমি দেখলে তো বিষয়টা আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। তুমি যদি বারণ না করতে আমি মেয়েটাকে হয়তো বাঁচাতে পারতাম। সরি অলি, আমি সত্যি এতটা ভাবিনি। আমারও খুব খারাপ লাগছে। আর খারাপ লেগে কি হবে শুভ্র? না জানি মেয়েটাকে ওরা কোথায় নিয়ে গেছে। ওই ছেলেটার ফোনের কনভারসেশন শুনে আমার যেটা মনে হয়েছিল, মেয়েটাকে কারোর কাছে একটা পাঠানোর কথা হচ্ছিল। গড, মেয়েটা যে কোথায় আছে, ওর যেন কোনো ক্ষতি না হয় অ্যাটলিস্ট, নয়তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না শুভ্র। ওহো, তুমি এত ভেবো না প্লিজ, চাপ পড়বে। আচ্ছা, ডিনারে কি নেবে? ফোনে বলে দিতে হবে তো। আমার কিচ্ছু ভালো লাগছে না শুভ্র, তুমি খেয়ে নাও। আমি আমি এখন খাবো না। সে কি, খাবে না মানে কি? অলি বারান্দায় বসে মারুতির উপর কি লেখা ছিল সেটাই মনে করার চেষ্টা করছিল, আর তখনই সৌনকের ফোন এলো। হ্যাঁ সৌনক, বলো। ডিস্টার্ব করলাম নাকি? ধুর, এমনিতেই তো ডিস্টার্ব হয়ে আছি। সে কি গো, কেন, কি হলো আবার? এই ভালো করে পৌঁছে গেছো তো? কোনো প্রবলেম হয়নি তো? না না, সেসব ঠিক আছে, এটা একটা অন্য বিষয়। আরে কি বিষয় সেটাই তো জানতে চাইছি। আই মিন, বলা যাবে তো আমাকে নাকি? হ্যাঁ অবশ্যই, আসলে আজকে আসার পথে। সৌনককে পুরো বিষয়টা জানালো অলি। হ্যাঁ, রহস্য তাহলে তোমার সাথেই ঘটছে অলি। না মানে আই এম সিরিয়াস, বিষয়টা কিন্তু সত্যিই ডিস্টার্ব হওয়ার মতো। গাড়িতে কি লেখা ছিল আমার কিছুতেই মনে পড়ছে না সৌনক, এটা মনে পড়লে অনেকটা কাজ হয়ে যেত। আরে অ্যাটলিস্ট এখন তো মনে পড়ুক। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এত স্ট্রেস নিও না, ওকে? ঠিক মনে পড়ে যাবে। শুভ্রদা কই? ওর কথা শুনে আমি পুরো বিষয়টাকে ছেড়ে দিলাম সৌনক। বাহ, আবার রেগে আছো নাকি? দেখো, একেই তো সময় কাটাতে পারো না একসাথে, তারপর যদি রাগ অভিমানে সময়টা কেটে যায় তাহলে তো হয়েই গেল। ব্যাপারটা তা নয় সৌনক, আমার খুব আফসোস হচ্ছে। বারবার ভাবছি মেয়েটাকে হয়তো কিডন্যাপ হবার থেকে আমি বাঁচাতে পারতাম। এনিওয়ে, আমি রাখছি এখন, হ্যাঁ পরে কথা বলবো। ওকে, গুড নাইট।
পরের দিন সকালেই অলিকে ফোন করল ইন্সপেক্টর প্রদীপ সোম। হ্যাঁ ম্যাডাম, লেখাটা কি মনে পড়লো? না স্যার, আমার কিছুতেই মনে পড়ছে না। ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা শুনুন, ইম্পর্টেন্ট কথা আছে। এখন কি একবার থানায় আসতে পারবেন? সরি, আপনাকে হয়তো ডিস্টার্ব করছি, আসলে আপনারা ঘুরতে এসেছেন জানি, তবু। না না, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, আমি আসছি। ওকে, আমি অ্যাড্রেসটা সেন্ড করছি আপনার হোয়াটসঅ্যাপে। শুভ্র তখনও ঘুমোচ্ছিল। অলি আস্তে করে ডাকল শুভ্রকে। শুভ্র, এই শুভ্র, শুভ্র, আরে ওঠো। শোনো না, আমি একটু থানায় যাচ্ছি। ইন্সপেক্টর প্রদীপ সোম আমায় ফোন করেছিলেন। কি বলছেন আমি একটু শুনে আসি। হ্যাঁ, আর আজ আর অযোধ্যা যাওয়া হবে না বোধহয়। ঠিক আছে, ইটস ওকে। এমনিতেও তোমার যা মুড, এভাবে যেতেও চাই না আমি। যাও ঘুরে এসো, তারপর নয় কাছাকাছি কিছু সাইট সিন দেখে আসবো। বেশ, তাই হবে। তুমি ব্রেকফাস্টটা করে নিও। হ্যাঁ। থানায় যেতেই ইন্সপেক্টর প্রদীপ সোম অলিকে তার রুমে নিয়ে গিয়ে বসালেন। বললেন, মিসেস চ্যাটার্জি, আমার একটা অনুরোধ ছিল। মানে আপনি যেহেতু ছেলেগুলোকে দেখেছেন, এই ঘটনার প্রথম থেকেই সাক্ষী আছেন, তাই আমি চাই ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জি এই কেসটাতে আমার সঙ্গে থাকুক। জাস্ট এ রিকোয়েস্ট, দেখুন রাখতে পারবেন কিনা। না না, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, আমি আছি আপনার সাথে। কিন্তু আপনাদের ট্রিপটার তো এদিকে 12টা বেজে যাবে। এদিকে ব্যস্ত হয়ে পড়লে ওদিকে তো আর সময় দিতে পারবেন না। আরে নো প্রবলেম, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করবে, এটা আমি জানি। ও, তাহলে তো ভালোই। আচ্ছা স্যার, মেয়েটার বাড়ির লোকের সাথে কথা হয়েছে? বলেছি। ওরা বলেছে মেয়েটা কোচিংয়ে গিয়েছিল আর ফেরেনি, তার মানে কোচিং থেকে বেরিয়েই কিডন্যাপটা হয়েছে। ওকে, মেয়েটার নাম কি? দাঁড়ান দাঁড়ান, দেখে বলছি। লেখা আছে ফাইলে। হ্যাঁ, এই যে পেয়েছি। নাম রেশমি দে, বাড়ি খিদিরপুর, মা বাবার একমাত্র সন্তান। আচ্ছা, বাদ বাকি সব হোটেল সার্চ করা হয়ে গেছে? না না, এখনও কয়েকটা বাকি আছে। স্যার, আমার মনে হয় কোনো হোটেলে মেয়েটাকে ওরা রাখেনি। এখানে এত পাহাড়, মেবি কোনো পাহাড়ের ধারে বা কোনো জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছে। আর সত্যি বলতে স্যার, আমার খুব ভয় হচ্ছে। মেয়েটা আদৌ এখানে আছে তো? এরকম কেন মনে হচ্ছে আপনার? বিকজ ওই গ্যাংয়ের একজনের ফোনের কনভারসেশন আমি শুনেছি। সেগুলো শুনে আমার যেটা মনে হয়েছে, মেয়েটাকে কারোর কাছে একটা পৌঁছে দেওয়ার কথা হচ্ছিল। কনভারসেশনের কথাগুলো ইন্সপেক্টর প্রদীপকে জানালো অলি। তাহলে তো বলতেই হয় বেচে দেবার ধান্দায় আছে ওরা। স্যার, আই থিঙ্ক এখানে যে পাহাড়ের ধারে গ্রাম আছে বা যে জঙ্গলগুলো আছে, সেখানে একবার খোঁজ নেওয়া দরকার। আমরা তো কোনো ক্লু তাহলে পেলেও পেতে পারি। আচ্ছা বেশ, আমরা খোঁজ নিচ্ছি। আজই ফোর্স নিয়ে বেরিয়ে পড়ছি। প্রয়োজনে আপনাকে ডাকবো। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্যার, শেষে কিনা এক মহিলাকে তদন্ত করতে নিলেন, একটা প্রাইভেট ডিটেকটিভ। ও আবার কি তদন্ত করবে? দেখো মলয়, প্রথমত মহিলাদের রেসপেক্ট দিতে শেখো, আর কারোর কাজকে কখনো ছোট করে দেখো না। এতে কিন্তু নিজেই ছোট হচ্ছ। সরি স্যার, কিন্তু ওনাকে তো আমরা চিনি না, মানে কেমন ডিটেকটিভ জানিও না, তাই বললাম আর কি। দেখো, উনি যেহেতু রেশমিকে দেখেছিলেন ওই ছেলেগুলোর সাথে, আর নিজে যখন ডিটেকটিভ, তখন আমার মনে হলো যে উনি আমাদের সঙ্গে থাকলে ভালো হবে। আর বাকি আমরা তো ইনভেস্টিগেশন করছি, উনি ওনার মতো করুন না, ক্ষতি কি? এএসআই মলয় আর কিছুই বলল না। এদিকে পুলিশের জিপে করে গেস্ট হাউসে ফিরছিল অলি। হঠাৎই রাস্তায় একজনকে দেখে ওর মনে হলো ছেলেটাকে কোথাও দেখেছে। গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি দাঁড় করিয়ে পিছন দিকে দৌড়ল অলি। তবে তখন আর কাউকে দেখতে পেল না। দুপাশে ফাঁকা মাঠ, তাই কোথায় খুঁজবে ভেবে আবার গাড়িতে এসেই বসল। এরপর গাড়ি আরও কিছু দূর এগোতেই আবার দাঁড়িয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? अरे नेता का भाषण चल रहा है यहाँ पे, अब तो बैठे रहिए मैडम जी। মাইকে ভাষণ শুনে অলি জিজ্ঞেস করল, তা কোন নেতার ভাষণ চলছে এখানে? अरे हमारे इलाके के वो एमएलए बड़ू नेपाल, और उनाদের ভাষণ একবার শুরু হলে বন্ধ नहीं होता मैडम। এখানে যত গাড়ি দেখছে না, সব এখন এইভাবেই দাঁড়িয়ে থাকবে। রাস্তাটা কি ওনার নাকি? অদ্ভুত ব্যাপার তো। हमारे यहाँ ऐसा ही होता है मैडम जी, ये तो और আপনাদের কলকাতা শহর নয়। অলি বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে স্টেজের সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎই তার চোখ গেল এমএলএর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলের দিকে। তাদের মধ্যে দুজনকে চেনা মনে হলো অলির। মনে মনে বলল, ওই দুজনকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় একটা দেখেছি।
এই দলের কেউ নয় তো, কি জানি। ভালো করে অলি দেখছিল ওদের, কিন্তু পরিষ্কার মনে করতে পারল না। কিছুক্ষণ পর বক্তৃতা শেষ হতেই রাস্তা খুলে গেল, তবে অলির মেজাজ বেশ গরম হয়ে গিয়েছিল। গাড়িতে উঠে ড্রাইভারকে বলল অলি, তাড়াতাড়ি গেস্ট হাউসে চলুন, অনেক দেরি হয়ে গেল। যত ফালতু লোকের সাথে কথা বলতে কি ডিসকাস্টিং। देखिए देखिए मैडम जी, अपना दिमाग ठंडा कीजिए। এদের সাথে কথা না বলাই ভালো, এরা ডেঞ্জারাস। অলি কিছু বলল না, একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে রইল। কিছুটা দূর গাড়িটা যেতেই অলি সামনের রাস্তায় তাকিয়ে দেখল দুটো মেয়েকে জোর করে গাড়িতে তোলা হচ্ছে। আর ছেলেগুলোকে দেখেও চিনতে পারে অলি। আরে এরাই তো এমএলএর সঙ্গে ছিল এতক্ষণ। অলি ড্রাইভারকে গাড়িটার পিছু নিতে বলল, কিন্তু ড্রাইভার রাজি হলো না। মাফ করবেন ম্যাডাম, ও কোনো ঝামেলা আমি নিতে পারবো না। আমার ঘরে ফ্যামিলি আছে। ওই গাড়িটা এখানকার এমএলএর, ও খুব ফালতু লোক আছে ম্যাডাম। যাই হোক, आप लोगों को गेस्ट हाउসে পৌঁছে দেওয়াটা আমার ডিউটি, এইটুকু ভালোভাবে করতে দিন বাস। অলি কিছু বলতেই যাচ্ছিল, ততক্ষণে গাড়িটা বেরিয়ে গেছে। এরপর আর কিছুই বলার ছিল না অলির। গেস্ট হাউসে ফিরে অলি চোখের সামনে সেই ছেলেগুলোর মুখই যেন ভাসতে লাগলো, যাদেরও একটু আগেই রেখেছে। এছাড়াও যা যা ঘটল, প্রত্যেকটা ঘটনাই খুব প্রভাব ফেলেছিল ওর মনে। শুভ্রকে লাঞ্চ করতে করতে অলি বলল, শুভ্র, আজকে থানা থেকে ফেরার পথে ওই ছেলেগুলোর গ্যাংয়ের একজনকে আমি কনফার্ম দেখেছি, আর তারপরে আমি আরও দুজনকেও দেখেছি। এছাড়াও অনেক কাণ্ড হয়েছে শুভ্র। হ্যাঁ, সবটা বলো তো শুনি। পুরো ঘটনা বিস্তারিত বলল অলি। সব শুনে শুভ্র বলল, তার মানে তো ওই এমএলএ কোনো বড় চক্র চালাচ্ছে বলতে হয়। ওরই গাড়িতে এসব হচ্ছে যখন, এ তো যেচে শত্রুতা নেওয়া। আর যদি রেশমির কিডন্যাপে ওর হাত থাকে, তাহলেও তুমি এই কথাই বলবে? ও মানে তখনও ওকে ছেড়ে দেবো বলছো? কিন্তু এটা তো প্রমাণ হয়নি। বেশ, তবে এটা তো কনফার্ম যে কিছু একটা গন্ডগোল এখানে আছে। না হলে ওইভাবে মেয়ে দুটোকে গাড়িতে উঠতে বললো কেন? আর এখন তো আমার কনফার্ম মনে হচ্ছে যে রেশমির সাথে সেদিন ওই ছেলেগুলোই ছিল। তুমি একটা কাজ করো, তুমি ইন্সপেক্টর প্রদীপকে সবটা বলো। আমি এক্ষুনি জানাচ্ছি। আমার মনে হয় ইমিডিয়েটলি ওই এমএলএর বাড়িতে সার্চ করা দরকার। ইন্সপেক্টর প্রদীপকে সব জানাল অলি। সব শুনে উনি বললেন, মিসেস চ্যাটার্জি, আপনি যেটা বলছেন তা যদি সত্যিও হয়, ওই বরুণ পাল কিন্তু কোনো প্রমাণ রাখবে না, আমি শিওর এ ব্যাপারে। ঠিক মেয়েগুলোকে সরিয়ে দেবে। তাহলেও স্যার একবার তো সার্চ করে দেখুন। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। অলি ফোনটা রাখতেই শুভ্র বলল, আচ্ছা অলি, মেয়েটার কি নাম বলে জানো? রেশমি, রাইট? তা ওর বাড়ির লোকের বয়ান নেওয়া হয়েছে? হ্যাঁ, ইন্সপেক্টর স্যার তো তাই বললেন যে তাদের কথা অনুযায়ী কোচিং ক্লাস থেকেই সে নিখোঁজ। ওকে, তুমি তদন্ত এগিয়ে নিয়ে চলো, আমি সাথে আছি। থ্যাংক ইউ শুভ্র। আচ্ছা, এখন বেরোবে তো? টাইম তো হয়ে গেল, ড্রাইভার চলে আসবে আধ ঘন্টার মধ্যেই। যাক ভালো। দুপুর 2টোর সময় সাইট সিন করতে বেরোলো অলিরা। কাছাকাছি কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখে ফিরে আসছিল বিকেল বিকেল। হঠাৎই রাস্তায় কি যেন দেখে চোখ আটকে গেল অলি। একটা লাল মারুতি ভ্যান তাদের গাড়ির পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল। শুভ্র, শুভ্র, ওই দেখো, ওই যে রেড মারুতিটা বেরিয়ে গেল। পবন ভাই প্লিজ ফলো করবে ওকে। पर मैडम वो तो निकल गया। আরে একটু জোরে চালাও না প্লিজ। ओके मैडम, रुकिए, ट्राई करता हूँ। কিন্তু অলি, এরকম তো কত রেড মারুতি আছে, ওটাই যে শিওর হলো কি করে? আরে ওতে একটা কিছু লেখা ছিল আমার মনে হলো, আমি দেখলাম। প্লিজ একটু জোরে চালাও ভাই, প্লিজ। গাড়ি স্পিড নিয়ে সেই মারুতি ভ্যানের সামনে পৌঁছে দিল ড্রাইভার পবন সিং। মারুতিটা দাঁড়িয়ে গেল। অলি আর শুভ্র গাড়ি থেকে নেমে এলো তাড়াতাড়ি। মারুতি থেকেও ড্রাইভার বেরিয়ে এলো। সেই ড্রাইভারকে অলি আগে দেখেনি। क्या हुआ मैडम जी? ऐसा गाड़ी के सामने क्यों आ गए आप लोग? एक्सीडेंट हो सकता था तो। একটা নিঃশ্বাস ছেড়ে অলি বলল, सॉरी, आई एम सॉरी भैया, एक्चुअली कुछ ढूंढ रहे थे इसलिए। अब जाइए, सॉरी। মারুতিটা চলে যেতেই অলি শুভ্রকে বলল, না শুভ্র, এটা সেই গাড়ি নয়। আর এখানে তো কিছু লেখাই নেই। আর ওই গাড়ির দরজাটা এরকম সাদা ছিল না। মারুতিটা কিছু দূর এগিয়ে গেছে। কি হলো অলি, এখনো কি ভাবছো? চলো। আচ্ছা, মারুতি তো এরকম হয় না, মানে দরজাটা এরকম সাদা কেন? ও সে তো হতেই পারে। কি হলো, গাড়ির নাম্বার নোট করলে যে? আমার কেমন একটা খটকা লাগছে শুভ্র। হঠাৎ দরজাটুকুর কালার চেঞ্জ হলো কেন? এই দরজাতেই কিছু একটা লেখা ছিল ওই গাড়িটায়। সে তো বুঝলাম। তার মানে তোমার মনে হচ্ছে এটা ওই গাড়িটাই? হয়তো লেখাগুলো ঢাকার জন্যই। হ্যাঁ, সেটা হতেও পারে।
তাহলে তুমি অ্যাসিস্ট্যান্টের কাজটা ভালোই করছো শুভ্র। হ্যাঁ, চলো গেস্ট হাউসে গিয়ে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আগে একবার ইন্সপেক্টর স্যারকে জানাতে হবে। গাড়িতে উঠে বসতেই ড্রাইভার পবন সিং বলল, मैडम ये गाड़ी हमारे एमएलए साहब আছে, उनके ही बिजनेस के लिए ये गाड़ी चलता है, पर गाड़ी का कलर थोड़ा शायद चेंज हुआ है, नंबर से पहचाना। তুমি ঠিক বলছো তো পবন? अरे बिल्कुल सर, एकदम ठीक बोल रहा हूँ मैं। आप लोग जांच पड़ताल करके देखिए ना। नहीं नहीं ठीक है। গেস্ট হাউসে পৌঁছেই ইন্সপেক্টর প্রদীপকে ফোন করে সবটা জানালো অলি। আচ্ছা, কোনোভাবে ওই মারুতি ড্রাইভার আপনাকে সন্দেহ করেনি তো? আমি তো সেটা বলতে পারছি না স্যার, তবে আমাদের ড্রাইভার পবন কনফিডেন্টলি বলল ওটা এখানকার এমএলএরই গাড়ি, অর্থাৎ এমএলএর গাড়িতেই কিন্তু রেশমিকে আনা হয়েছে। আর স্যার, আমি সেদিন যে গাড়িটার কথা বলেছিলাম যাতে দুটো মেয়েকে তুলেছিল, ওটাও কিন্তু এমএলএরই গাড়ি ছিল। আপনি কি এখনও দেরি করবেন স্যার? না না, আমি দেখছি, খোঁজ লাগিয়েই আপনাকে জানাচ্ছি। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন স্যার। শুধু তো রেশমি নয়, এরকম কত রেশমির মা বাবা তাদের সন্তানের পথ চেয়ে বসে আছে। ইন্সপেক্টর প্রদীপ আর কিছু বললেন না। রাতে ডিনার করে বিছানায় চুপ করে বসেছিল অলি। শুভ্র চেয়ারে বসে বই পড়ছিল। হঠাৎই বলল, সত্যি আমরা কি বোরিং কাপল, তাই না? একজন ঘুরতে এসে বই পড়ছে আর একজন চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। আরে তুমি কি সারাদিন কেসটাকে নিয়েই ভাবছো? পুলিশ তো খোঁজ করছে, মেয়েটাকে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু যদি না পাওয়া যায়? না শুভ্র, আমার ভীষণ নেগেটিভ লাগছে। দূর, এগুলো ওভার থিঙ্কিং, এত ভেবো না, সব ভালো হবে। অল ইজ ওয়েল। কি ব্যাপার, ইন্সপেক্টর প্রদীপ ফোন করছে কেন? একটু আগেই তো কথা হলো। হ্যাঁ স্যার বলুন। সরি মিসেস চ্যাটার্জি, এই অসময়ে ফোন করলাম, বাট ইটস আর্জেন্ট। আসলে আপনার কথা মতোই আমরা পাহাড়ের ধারে, গুহায়, নদীর ধারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিলাম। আর তার রেজাল্টে আজ বিকেলে শিলাই নদীর ধারে, মানে শিলাবতীর ধারে, এক যুবতীর গলা কাটা মৃতদেহ পাওয়া গিয়েছে। কি বলছেন স্যার? আইডেন্টিফাই করা গেছে? না, কাটা মুন্ডুটা পাশেই রাখা ছিল, তবে মুখটা থেঁতলে দেওয়া হয়েছে, হয়তো ইচ্ছা করে। কিন্তু আমাদের ধারণা এটা রেশমি দে হলেও হতে পারে। ছবিতে যা দেখেছি সেই রকমই গায়ের রং, হাইট আর চেহারার গড়ন। বডি পোস্টমর্টমে গেছে? হ্যাঁ, কাল রিপোর্ট এলে আরো কিছু তথ্য জানা যাবে। আর গাড়িটার কোনো খোঁজ করেছিলেন? আমাদের লোকেরা কাজ শুরু করে দিয়েছে, আশা করছি কালকের মধ্যেই রিপোর্ট পাবো, তারপর আপনাকে জানাবো। রাখলাম তাহলে। সারা রাত ভালো করে ঘুমোতে পারল না অলি। রেশমির মুখটাই যেন খালি ওর চোখের সামনে ভেসে উঠছে। পরের দিন বিকেলে পোস্টমর্টেম রিপোর্ট আসতেই ইন্সপেক্টর প্রদীপ ফোন করল অলিকে। হ্যাঁ মিসেস চ্যাটার্জি, রিপোর্টে যা এসেছে সেটা বলছি। খুনটা শ্বাসরোধ করেই হয়েছে, তারপর হয়তো মাথাটা কেটে নিয়েছে, আর তারপর আইডেন্টিটি ধরা পড়ার ভয়ে মুখটা থেঁতলে দিয়েছে, তবে সবটাই মৃত্যুর পরে। আর ফরেন্সিক রিপোর্টে রেশমির গলার দুদিকে দুটো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, অর্থাৎ একজনই গলা টিপেছে। কি সাংঘাতিক। আচ্ছা, মেয়েটাকে কি আইডেন্টিফাই করা গেছে? সেই চেষ্টা চলছে, ওর জামা কাপড় তো কিছুই পাওয়া যায়নি, আমরা অন্যভাবে চেষ্টা করছি জানার, দেখা যাক। রেশমির বাড়িতে তো একবার জানাতে পারতেন স্যার, মানে ওনারা যদি কোনো একটা স্যাম্পল দিতে পারেন। এই যেমন ধরুন ওর ব্যবহার করা চিরুনি, ওটাতে হেয়ার থাকলে সেটাও তো ম্যাচ করে দেখা যেতে পারে। এটা ভালো বলেছেন, তাহলে এটা রেশমি কিনা এটা অন্তত প্রমাণ হয়ে যাবে। আর রেশমি না হলে এর আসল পরিচয় অন্যভাবে জানার চেষ্টা করতে হবে। আর যেহেতু আপনি ইনভেস্টিগেশনে যুক্ত আছেন, তাই আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, তাহলে এই মেয়েটাকে প্রথমে রেপ করা হয়েছিল, তারপর খুন। ও মাই গড, তার মানে এটাই কি উদ্দেশ্য ছিল? এটা তো বলা মুশকিল, উদ্দেশ্য তো অনেক কিছুই থাকতে পারে, তদন্ত চলছে, দেখা যাক। আচ্ছা স্যার, আমাকে একটু রেশমির মায়ের নাম্বারটা দিতে পারবেন? আমি একটু ওনাদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, এই নম্বরটাই তো? হ্যাঁ স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। ইন্সপেক্টর প্রদীপ নাম্বারটা পাঠাতেই রেশমির বাবাকে ফোন করল অলি। হ্যালো, আপনি প্রফুল্ল দে বলছেন? হ্যালো, হ্যাঁ বলছি, আপনি কে? নমস্কার, আমি ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জি। আপনার মেয়ের কেসটা পুলিশের সাথে আমিও দেখছি। আসলে আপনার কাছ থেকে আমি কিছু জিনিস জানতে চাই।
হ্যাঁ হ্যাঁ বলুন। আর রেশমি তো কোচিন থেকেই নিখোঁজ হয়েছিল, এটা আমি শুনেছি। আচ্ছা, ওর কোচিনের বন্ধুদের নাম্বার কি একটু পাওয়া যেতে পারে? হতেই পারে কোচিনের কেউ এর সাথে যুক্ত। দেখুন, ইন্সপেক্টর প্রদীপ সোম আমাকে বললেন যে রেশমিকে কোলাঘাটে কোথাও দেখা গিয়েছিল একটা গ্যাংয়ের সাথে, আর তারপর ওখান থেকে কোথাও নিয়ে যাওয়া হয় ওকে। পুলিশ তো সন্দেহ করছে পুরুলিয়াতেই আছে, আর এর মানে ও যে কিডন্যাপ হয়েছে এ তো কোনো সন্দেহ নেই। এবার ওর ওই টিউশনের কেউই কিডন্যাপে কিভাবে যুক্ত হবে আমি। দেখুন, কেউ না কেউ তো সাহায্য করতেই পারে, আমি সেই জন্যই জানতে চাইছি। আমি ওর কোচিনের কারোর সাথে পরিচিত নই, ওর মা জানে। ঠিক আছে, তাহলে আমি ওনার সাথেই কথা বলে নিচ্ছি। আমি কি ওকে ফোনটা দেব? হ্যাঁ দিন, যদি পাশে থাকেন। নমস্কার, আমি সুমিত্রা দে বলছি। নমস্কার মিসেস দেব, আমি ডিটেকটিভ অলি। রেশমির কোচিনের বন্ধুদের সাথে আমি একটু কথা বলতে চাই। আমার মনে হচ্ছে তারা কিছু জানলেও জানতে পারে। সবার নম্বর তো আমার কাছে নেই, শুধু দুজনের নম্বর আছে, সৌভিক আর তিয়াশার। এটুকু জানি যে কোচিংয়ে ওরা 8 জন ক্লাস করে। ওকে, আপনার কি কাউকে সন্দেহ হয়? একজন আছে, কুন্তল। ও রেশমিকে পছন্দ করত, কিন্তু আমার রেশমি ওকে পাত্তা দিত না। একদিন সবার সামনে রেশমির হাত ধরে টেনেছিল কুন্তল, তখন কুন্তলকে থাপ্পড় মেরেছিল রেশমি। তারপর থেকে কুন্তল আর রেশমিকে বিরক্ত করেনি, কিন্তু ভিতরে ভিতরে কি চলছিল ওর মনে তা তো জানি না। তাই আমার মনে হচ্ছে ও কিছু করে থাকলেও করে থাকতে পারে। আমি ইন্সপেক্টর স্যারকে এটা বলতামই আজ। আসলে মনে মনে শুধুই ভেবে চলেছি যে কিভাবে মেয়েটাকে পাবো, যদি কোনো সূত্র মেলে। আর এই ভাবতে ভাবতেই কুন্তলের কথাটা মনে হলো। আচ্ছা, কুন্তল কি এই কোচিনেই পড়ে? হ্যাঁ, আর সৌভিকের খুব ভালো বন্ধু। ওকে, ঠিক আছে, আমি তাহলে সৌভিককে একবার ফোন করছি, আর ওর কাছে আশা করি কুন্তলের নাম্বারও পেয়ে যাব। এছাড়া আরও কি জানা যায় দেখি। আপনি সৌভিক আর কি নাম যেন বললেন মেয়েটার, ওদের নাম্বারটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। আপনার নম্বরটা বলুন। আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, ওখানেই পাঠিয়ে দেবেন। বেশ। আচ্ছা ম্যাডাম, আমার মেয়েটাকে পাওয়ার কোনো আশা আছে কি? দেখুন, আমরা পুরো চেষ্টা করছি, আপনি প্লিজ একটু ধৈর্য রাখুন। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো অলি। সামনের বাগানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র এসে অলিকে চিন্তিত দেখে বলল, তোমাকে খুব টেন্সড দেখাচ্ছে, কি হয়েছে? পোস্টমর্টমে কি এসছে অলি? রিপোর্টে খুনের প্যাটার্নের সাথে আরও একটা বিষয় জানা গেছে, যেটা আমাকে ভাবাচ্ছে শুভ্র। কি বিষয়? আর রিপোর্টে এক্স্যাক্টলি কি এসেছে? শুভ্রকে রিপোর্টের বিষয় সবটা জানালো অলি। রেপ করেছে? তার মানে শুধু খুনটাই উদ্দেশ্য ছিল না? আচ্ছা অলি, তোমারও কি মনে হচ্ছে এটা রেশমি? আমি সেদিন ওদের ফোনের কথা শুনেছিলাম শুভ্র। সেদিন এখানে দুটো মেয়েকে যেভাবে গাড়িতে তুলেছিল আর রেশমিকে যেভাবে কিডন্যাপ করা হয়েছিল, এই সূত্রগুলো ধরেই আমার মনে হচ্ছে হতে পারে এই গ্যাংটা এভাবেই কাজ করে। ওরা বিভিন্ন জায়গা থেকে মেয়ে খুঁজে নিয়ে যায়, আর তারপর তাদের কোথাও একটা চালান করে, আর না হলে এভাবে রেপ করে খুন করে দেয়। তাই যদি হয় তাহলে তো এটা অনেক বড় চক্র। বড় র্যাকেট তো বটেই শুভ্র। আর এই ঘটনাগুলো থেকে একটা বিষয় একদম পরিষ্কার, ওই এমএলএও এই চক্রের অংশীদার। ওর গাড়িতেই যখন কাজগুলো হচ্ছে তখন ও তো যুক্ত এখানে ডেফিনেটলি। আর এটা প্রমাণ করতে গেলে ওনার বাড়িতে একবার তল্লাশি চালাতে হবে। আমি প্রদীপ স্যারকে অলরেডি বলেছি ওনার বাড়িতে সার্চ করতে, তবে ওনারা এখনও কোনো উদ্যোগ নেননি। আফটার অল এরা তো বড় মাথা, এদের সঙ্গে ঝামেলায় কেউই জড়াতে চাইবে না। তবে শুভ্র, সবার আগে এখন রেশমির বন্ধুদের সাথে কথা বলাটা ভীষণ দরকার। আমার বিশ্বাস কিছু না কিছু ক্লু তো একটা পাবই। দেখো, কোচিন থেকেই যখন ও নিখোঁজ হয়েছে তখন ওখানকার কেউ তো যুক্ত থাকলেও থাকতে পারে, তাই না? মানে সেই একটা চান্স তো রয়েছে। অলির হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। শুভ্র, ইন্সপেক্টর স্যার একটা মেসেজ লিখেছেন। গাড়িটা যে এমএলএর সেটা প্রমাণিত, কারণ নাম্বারটা রেজিস্টার আছে বরুণ পালের নামে, কিন্তু গাড়িটা এখনো পাওয়া যায়নি। ওই গাড়িটা যেটার নাম্বার নোট করলে সেদিন? হ্যাঁ ওটাই। পবন সিং একদম ঠিক বলেছিল ওদিন। আর গাড়িটা নিশ্চয়ই গুম করে দেওয়া হয়েছে শুভ্র। এর থেকে এটাও প্রমাণ হয় রেশমি সেদিন ওই গাড়িতেই ছিল, ওই জন্যই ওটা গুম করা হয়েছে।
রহস্যের বিভিন্ন দিক এখনো খতিয়ে দেখতে হবে ঠিকই, কিন্তু এই বরুণ পালের দিকে সবার আগে একটু কড়া নজর দিতে হবে। রাত 8টা নাগাদ ইন্সপেক্টর প্রদীপ সোম ফোন করলেন অলিকে। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। রেশমির মায়ের কাছে আমি হেয়ার স্যাম্পল চেয়েছিলাম, যদি থাকে তো। উনি তখনই চিরুনি চেক করে বললেন 2-4টে হেয়ার আছে ওই চিরুনিতে। তাহলে তো কাজটা অনেক সহজ হয়ে গেল। হ্যাঁ, স্যাম্পলটা আনতে আমি লোক পাঠিয়ে দিয়েছি, আজ ভোর রাতেই চলে আসবে। তারপর ম্যাচ করাতে পারলে ধাঁধা কিছুটা সলভ হবে। কিন্তু কঠিন হচ্ছে একটাই বিষয়, এই বরুণ পালের বাড়ি গিয়ে সার্চ করা। তাহলে ও যা তেঁদর লোক, পারমিশন দেবে কিনা তার ডাউট আছে। কিন্তু আপনি তো চাইলে সবটাই করতে পারেন স্যার। সার্চ ওয়ারেন্ট নিয়ে গেলে আপনাকে কে আটকাবে? তা ঠিক, কিন্তু লোকটা তো সুবিধার নয়। এনিওয়ে, আমি দেখছি কি করা যায়, আপনাকে জানাবো। ফোনটা রেখে একটা হতাশার নিঃশ্বাস ছাড়ল অলি। শুভ্রকে সব জানাতেই যাচ্ছিল, কিন্তু রুমে ছিল না ও, তাই সৌনককেই ফোন করলো। আরে অলি, বলো কি খবর, কেমন চলছে? ভালো না সৌনক, একটা অদ্ভুত সিচুয়েশন। হ্যাঁ, মানে তুমি কি ওই কেসটা নিয়েই পড়ে আছো এখনো? অনেক কথা আছে তোমার সাথে সৌনক, তোমার কি এখন সময় হবে? সার্টেনলি, বলো। সব কথা অলি বলল সৌনককে। বাবা, কেসটা তো বেশ জটিল গো, একটার সাথে একটা লিঙ্ক জুড়েছে আবার। এটা তো জাস্ট আমার একটা আন্দাজ, নাও হতে পারে, দেখা যাক। অলির মোবাইলে মেসেজের টোন এলো। সৌনক, আমি এখন রাখছি। হ্যাঁ, ওই রেশমির মা সুমিত্রা দে মেসেজ করেছেন, 2টো নাম্বার পাঠিয়েছেন, আমি একটু ফোনগুলো করে নিই। ওকে ওকে, পরে কথা হবে। হ্যাঁ, বাই। অলি প্রথমে সৌভিককে ফোন করলো। হ্যালো, আমি ডিটেকটিভ অলিভিয়া বলছি। তুমি সৌভিক বলছো তো? কিছু কথা ছিল। হ্যালো, হ্যাঁ সৌভিক বলছি, কি কথা বলুন। তোমার বন্ধু রেশমি যে মিসিং, তুমি জানো? হ্যাঁ জানি, গত শনিবার থেকে ওর বাড়ি ফেরেনি। আচ্ছা, ও যখন কোচিং থেকে বেরিয়েছিল তুমি ওকে দেখেছিলে? হ্যাঁ, আমরা সবাই একসাথে বেরিয়েছিলাম, তারপর যে যার বাড়ি চলে যাই, প্রত্যেকদিনই তাই করি। ওকে, তোমার কি ওকে দেখে কিছু সন্দেহ হয়েছিল? মানে কোনো রকম অস্বাভাবিক কিছু কি দেখেছিলে সেদিন ওর মধ্যে? না ম্যাডাম, তেমন কিছুই তো দেখিনি, একেবারেই নর্মাল ছিল, গল্প করছিল সবার সাথে, তারপর ওই বাড়ির দিকে চলে গেল, আমরাও চলে গেলাম। বেশ। আচ্ছা, ওদিন কি কুন্তল এসেছিল? হ্যাঁ, আমাদের সাথেই ছিল, তবে একটু চুপ ছিল। আসলে রেশমি ওকে পছন্দ করতো না, আর ও রেশমিকে যেভাবেই হোক কনভিন্স করতো আর কি। এই তো আগের সপ্তাহে, মানে রেশমি নিখোঁজ হবার ঠিক 4 দিন আগে একটা বড় ঘটনা ঘটে। কুন্তলকে সবার সামনে চর মেরেছিল রেশমি। দায়ী অবশ্য কুন্তলই ছিল, কিন্তু ঘটনাটা খুব গভীরে লেগেছিল ওর। সেই দিন থেকে একটু চুপ হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলো সৌভিক, তোমার কি মনে হয় রেশমির এই কিডন্যাপে কুন্তলের হাত কি থাকতে পারে? জানি না ম্যাডাম, হ্যাঁ, কার মনে কখন যে কি চলে বোঝা মুশকিল তো। আর ভালোবাসায় মানুষ কি না করে, আর ওর তো রাগ ছিলই রেশমির উপর। একটা মেয়েকে 2 বছর ধরে পটানোর চেষ্টা করছে, মানে ভালোবাসা জানিয়ে যাচ্ছে, আর সে পাত্তাই দিচ্ছে না। এটা ওর মনে কতটা প্রভাব ফেলেছে আমরা সবাই জানি, অনেকবার প্রকাশও করেছে সেই বিরক্তি। আর তার মধ্যে ওই চর মারার ঘটনাটা ওর রাগ আরও বাড়িয়ে দেয়। এরপর ওর মনে কি চলেছে তা তো। ঠিক আছে, শোনো, একটু কুন্তলের নাম্বারটা আমাকে পাঠিও, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেই পাঠিয়ে দিও। ওকে ওকে ম্যাডাম। আচ্ছা, তোমার কি এছাড়া আর কাউকে সন্দেহ হয়, মানে রেশমির কিডন্যাপের সঙ্গে আর কেউ যুক্ত থাকতে পারে এমন? না ম্যাডাম, আর তো কেউ নেই, সবাই রেশমির ভালো বন্ধু। আর তোমাদের স্যার, তিনি কেমন মানুষ? স্যার খুবই ভালো, বয়সে অনেকটাই সিনিয়র, আমাদের খুব স্নেহ করেন। ওকে সৌভিক, তোমাদের স্যারের নাম্বারটাও আমাকে একটু পাঠিও। হ্যাঁ, ওনার সাথেও একবার কথা বলতে হবে। আর তোমরা তো বোধহয় ওখানে 8 জন স্টুডেন্ট পড়ো, তিয়াশার নাম্বারটা পেয়েছি, বাকি সবার নাম্বারটাই আমাকে একটু পাঠিও প্লিজ। ওকে ম্যাডাম, আমি তাহলে ওই কুন্তল, সঞ্জয় স্যার আর সবার নাম্বারই একে একে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। পরের দিন খুব সকালেই অলি আর শুভ্র অযোধ্যা পাহাড় দেখতে রওনা দিয়েছিল, যদিও অলির তেমন ইচ্ছে ছিল না। শুভ্রই অলিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, এতে মনটাও হালকা হবে তাই। অযোধ্যা পাহাড় যাবার পথে রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল দুজনে। তখনই অলিকে ফোন করলেন ইন্সপেক্টর প্রদীপ সোম। হ্যাঁ স্যার, বলুন।
আমি আপনারই ফোনের ওয়েট করছিলাম। মিসেস চ্যাটার্জি, খবরটা আপনার জন্য ভালো না খারাপ তা জানি না, তবে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট তথ্য অবশ্যই। প্রথমত জানাই, রেশমির হেয়ার স্যাম্পেলটার সাথে ওই ডেড বডির ডিএনএ ম্যাচ করে গেছে, অর্থাৎ ওটা রেশমিদের বডি। আর দ্বিতীয় একটা খবর দেব, আমরা আজ ওয়ারেন্ট পেয়ে গেলেই এমএলএর বাড়িতে যাব। হ্যালো হ্যালো মিসেস চ্যাটার্জি, শুনতে পাচ্ছেন? প্রথম খবরটাতেই চুপ করে গিয়েছিল অলি। ইন্সপেক্টর সোম বারবার ডাকার পর সাড়া দিল সে। হ্যাঁ স্যার বলুন। সরি, আমি আসলে ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, বরুণ পালের বাড়িতে কি হয় আমি আপনাকে জানাবো, এখন রাখলাম। কি হলো অলি, এত আপসেট হয়ে গেলে যে? ওই গলা কাটা লাশটা রেশমিদের, আর হেয়ার স্যাম্পেলটাও ম্যাচ করে গেছে শুভ্র। ওহো, এটা তো খুবই খারাপ খবর। তার মানে কোথাও না কোথাও আমিও তো দায়ী শুভ্র। ইনফ্যাক্ট আমরা, যদি সেদিন গাড়িটাকে আমি ফলো করতাম, আরে কোনো না কোনোভাবে তোকে প্রোটেক্ট করতে পারতাম নিশ্চয়ই। তখনও পর্যন্ত ও স্বাভাবিক ছিল। যা হয়েছে ওই পুরুলিয়ায় পৌঁছানোর পরই হয়েছে। আমি পারতাম শুভ্র, আমরা পারতাম ওকে বাঁচাতে, অথচ আমি রিয়েলি সরি অলি। সত্যি বিষয়টা যে এত ভয়ঙ্কর, এ তো আমার ভাবনা চিন্তার বাইরে ছিল। কিন্তু এই আফসোসের কোনো সান্ত্বনা হয় না শুভ্র। একে ওর মা বাবার কোল খালি হয়ে গেল, পরোক্ষভাবে হলেও এর জন্য আমার নিজেকেই দোষী বলে মনে হচ্ছে। প্লিজ এরকম ভেবো না অলি। আর কি ভাববো শুভ্র? দেখো অলি, আমি জানি তুমি আমার ওপরেই রাগ করেছো। এই আমি তোমাকে বলছি, দেখো রেশমিকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু ওর মা বাবাকে তো জাস্টিস দিতে পারি। খুঁজে বের করো অপরাধীকে আর তুলে দাও আইনের হাতে। এর জন্য যা করতে হয় করো, আমি আছি তোমার সাথে। আর অপরাধী যখন এই পুরুলিয়ারই, তখন তাকে না ধরা পড়া অবধি আমরা কলকাতা ফিরব না। সেদিন বিকেলেই এমএলএ বরুণ পালের বাড়িতে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছল ইন্সপেক্টর প্রদীপ সোম। সঙ্গে ছিল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মলয়। বাড়ি ঢুকেই মলয় বলল, এই লোকের সাথে পাঙ্গা নিয়ে কি ভালো করছি স্যার? আচ্ছা বেশ, তুমি চলে যাও, আমি একাই যাচ্ছি। না স্যার, তা কেন হবে? চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে যেতেই দেখা গেল বরুণ পাল তার দলবল নিয়ে বসার ঘরেই বসে আছে। ইন্সপেক্টর প্রদীপকে দেখেই সে উঠে দাঁড়ালো। আরে ইন্সপেক্টর প্রদীপ যে, কি ব্যাপার, হাত মেলাতে এসছেন নাকি? আমি জানতাম আপনি একদিনে আসবেন। না মিস্টার বরুণ পাল, আপনি ভুল করছেন। প্রদীপ কখনো যার তার হাতে টাচ করে না, খামোখা নোংরা হয়ে যাবে। আসলে আপনার নামে সার্চ ওয়ারেন্ট আছে, তাই আসতেই হলো। প্লিজ এটা চেক করে নিন, অ্যান্ড অ্যালাউ মি টু চেক ইউর হাউস। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। কাগজটা চেক করে নিয়ে বরুণ পাল প্রায় গর্জে উঠলেন। এসব কি ইন্সপেক্টর? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে আমার নামে সার্চ ওয়ারেন্ট বের করার? সত্যি কথা বলতে এই কৃতিত্ব প্রাপ্য অলিভিয়া চ্যাটার্জি। উনি আমাকে বললেন আপনার বাড়িটা ভালো করে সার্চ করতে। অলরেডি লেট করে ফেলেছি জানি, আর করব না। বয়েজ, গো অ্যান্ড চেক প্রপারলি। কি হচ্ছে কি এসব? আরে আরে ঘরের দিকে কেন যাচ্ছেন? প্লিজ ইন্সপেক্টর, এসব বন্ধ করুন, ইটস টু মাচ। কিছুই করার নেই বরুণবাবু, 2 মাছ হোক বা 3 মাছ, আমাদের যে কাজটা করতেই হবে। কিন্তু কেন করছেন এসব? কি করেছি আমি? বলে দিচ্ছি। প্রথমত আপনার একটা মারুতি ভ্যান মিসিং, যে ভ্যানে করে একটা মেয়ের কিডন্যাপ করা হয়েছিল। আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি, এখনও খোঁজ চলছে। আর দ্বিতীয়ত, আপনার এই বাড়িতে কিছু বেআইনি কাজকর্ম হয়। আর কিছু জানার আছে? কে বলেছে আপনাকে সব? মিসেস অলিভিয়া চ্যাটার্জি। হ্যাঁ, এর আগে একটা শব্দ বসবে অবশ্য, ডিটেকটিভ। উনি প্রথমে আপনাকে মুখোশের আড়ালে দেখতে পেয়েছেন। তাই নাকি? আর আমার মারুতি ভ্যান মিসিং, ওতে নাকি আবার কিডন্যাপও হয়েছে কোনো মেয়ে। এসব কি আপনাকে, কি নাম বললেন, ওই ডিটেকটিভ বলেছে? দেখুন, সে অনেক বড় গল্প, আগে তল্লাশিটা হোক, তারপর না হয় ডিটেলসে সব বলবো। বেশ, তাই হোক। তবে নামটা আমার চেনা লাগছে খুব, অলিভিয়া চ্যাটার্জি, তাই যেন শুনেছি। পুরো বাড়ি তল্লাশি করে সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। বরুণ পাল হেসে ইন্সপেক্টর প্রদীপকে বললেন, হ্যাঁ হ্যাঁ, এবার কি গল্প বলবে বলো, শুনছি আমি। আচ্ছা, চোর কি কখনো চুরির জিনিস নিজের ঘরে রাখে? রাখে না মিস্টার বরুণ পাল। তাই আমাদের খোঁজও এখানেই শেষ নয়। এনিওয়ে, আপনাকে একটা খবর দেওয়ার আছে। শিলাবতী নদীর ধারে একটা যুবতীর গলা কাটা লাশ পাওয়া গিয়েছে। জাস্ট 1 সপ্তাহ আগে কলকাতারই একটা মেয়ে নিখোঁজ হয়েছিল, রেশমি দে। তার বাবা মা মিসিং ডায়েরি করেছিল। এই লাশটা ওরই। ও, আর একটা কথা, মেয়েটাকে রেপ করা হয়েছে, তারপর মার্ডার। আচ্ছা,
আপনার এলাকায় এমন কাজ কি করে হলো বলুন তো? বাহ বাহ, এমন তো কত কিছুই হয়। হ্যাঁ, আমি কি করে জানবো? যা, আপনার এলাকা গোপালপুরের ঘটনা তো, আর আপনি জানবেন না? আপনি নাকি এমএলএ? না, এমন কিছু হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। বেশ, তবে এবার থেকে আমাদের নজরে থাকবেন আপনি, তাই সাবধানে থাকবেন। চললাম। কথাটা হেসে বলে চলে গেলেন ইন্সপেক্টর সোম। বরুণ পাল মুচকি হেসে নিজের মনেই বলল, সাবধানে তো এবার তোমাকে থাকতে হবে প্রদীপবাবু, ডিটেকটিভের খোঁজ নিতে হবে। এই পটলা, শোন তো, ও ডিটেকটিভ মেয়েটা কোন হোটেলে আছে খবর নে, তদন্ত করা বের করছি মাগির। বরুণ পালের বাড়ি থেকে বেরিয়ে মলয় বলল, স্যার, আপনার কি সত্যি মনে হয় বরুণ পাল ওই খুনটাতে জড়িত আছে? চান্স তো আছেই, আর শুধু ওই খুনে না, আরও অনেক কিছুতেই জড়িত আছে ও। মিসেস চ্যাটার্জি সেদিন রাস্তায় দুটি মেয়েকে ওই বরুণ পালের গাড়িতে উঠতে দেখেছেন, সাথে দুটো ছেলে ছিল। মেয়েগুলো নাকি গাড়িতে উঠতে চাইছিল না, ওদের মারতে মারতে উঠিয়েছে ওই ছেলেগুলো। কেস তো গন্ডগোল আছেই, নিশ্চয়ই মেয়েগুলো বরুণের আত্মীয় নয়। এবার বিষয়টা মেয়ে ব্যবসার না অন্য কিছু, সেটা তদন্ত সাপেক্ষ। চোখ তো রাখতেই হবে, আর প্রমাণও খুঁজতে হবে। অলি ডিনার করছিল, ফোনটা হঠাৎ বেজে উঠল। হ্যাঁ স্যার, বলুন। বরুণ পালের বাড়িতে সার্চ করা হয়েছে, কিচ্ছু মেলেনি। আমি এই ডিটেলসে বলছি আপনাকে। এভাবে হবে না স্যার, আমাদেরকে প্রমাণ জোগাড় করতেই হবে। এনিওয়ে, আমি আপনাকে জানিয়ে দিই, আমি রেশমির বন্ধুদের সবাইকে একে একে ফোন করেছিলাম। শুধু কুন্তলকে ফোনে পাইনি, ওর ফোনটা নট রিচেবল আসছে। আর কাল ওদের স্যারের সাথে কথা বলবো। সৌভিক যা বলছে ওই একই কথা সবার, কিন্তু আমি ভাবছি কুন্তলকে নিয়ে। ওর ফোনটা নট রিচেবল কেন আসছে? আচ্ছা, আমি দেখছি। আর বরুণ পালের বাড়ি থেকে অফিস, সব জায়গায় আমি সিভিল ড্রেসে পাহারা বসাচ্ছি। ও সমস্ত কর্মকাণ্ডে নজর রাখতে হবে। বাহ, এটা তো খুব ভালো ডিসিশন স্যার। আর আমার বিশ্বাস এতে কিছু একটা রেজাল্ট তো আপনি পাবেনই। দেখা যাক, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। সেদিন বিকেলে গেস্ট হাউসের বাগানে বসেছিল অলি। তখনই সে দেখল সামনের দিকে একটা ছেলে হেঁটে আসছে। ভালো করে দেখে নিশ্চিত হলো ছেলেটাকে সে রেশমির সাথেই দেখেছে, অর্থাৎ বরুণ পালেরই লোক। ছেলেটা সোজা গেস্ট হাউসের রিসেপশনে ঢুকল, তারপর ম্যানেজারকে কি যেন বলল, তারপর চলে গেল। অলি ছেলেটার পিছন পিছনে ফলো করল। ছেলেটা তাড়াতাড়ি সামনের দিকে হেঁটে যাচ্ছিল, তারপর একটা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। অলি দৌড়ে ছেলেটাকে পিছন দিক থেকে দু হাতে টেনে ধরল। এই কি ম্যাডাম, কি হয়েছে নাকি? আরে কে আপনি? আরে আমাকে এভাবে ধরছেন কেন? অলি গাড়ির দিকে তাকিয়ে দেখলো একজন যুবতী বসে রয়েছে ভেতরে। ছেলেটাকে সে বলল, কি ব্যাপার, মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলে? যা সালা, আরে এই তো এই গেস্ট হাউসে, তাই তো কথা বলে এলাম। কেন, কোন গেস্ট হাউসে? আর কে ও? তুমি ওকে কিভাবে চেনো? আরে চিনবো না কেন ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড তো। কি গার্লফ্রেন্ড? ভিতর থেকে মেয়েটা বলল, ম্যাডাম, ও ম্যাডাম, ও আমার মরদটু আছে ম্যাডাম, ওকে ছেড়ে দিন, একটু দয়া করে ছেড়ে দিন ম্যাডাম। সত্যি বলছো? দিন সত্যি ম্যাডাম, দিন সত্যি। মোরা একই গ্রামে থাকি, প্রেম করি। তো গেস্ট হাউসে কি করতে যাচ্ছ? এটা আমার বলতে হবে নাকি ম্যাডাম? না মানে একটু ফুর্তি করতে, ফুর্তি ফুর্তি করবো, সময়টা ভালো কাটবে আর কি। বলছি আবার কি ছাড়া যাবে আমাকে? অলি ছেলেটাকে ছেড়ে দিল। এবার কি নাম তোমার? আমার নাম ছোট্টু। এবারে ভালো একটা নাম আছে পরিমল, তা সে নামে আর কে ডাকে? ওই ছোটু নামে চেনে সবাই। আর এই হলো পম্পা, মাই ডার্লিং, আমার গার্লফ্রেন্ড। বলছি আর কি জানতে চান? জানতে তো অনেক কিছুই চাই, সত্যি বলবে কি? বলার মতো হলে বলবো, কিন্তু প্রশ্নটা হলো আপনি কে ম্যাডাম? আপনাকে মানে আপনাকে কেন সত্যি সত্যি এতগুলো কথা বলতে যাবো? তুমি বরুণ পালের লোক তো? হ্যাঁ, কিন্তু কেন? আপনি কে? আমি কে সেটা ইম্পর্টেন্ট নয়, যা যা জিজ্ঞাসা করছি ঠিক করে বলো। না না না, কিন্তু আপনাকে কেন বলবো সেটা তো বুঝতে পারছি না আমি। অলি পকেট থেকে লাইসেন্সড রিভলভারটা বের করে ছোটুর মাথায় ঠেকিয়ে বলল, এবার বুঝেছো কেন বলবে? এই কি কি করছেন কি ম্যাডাম? ও
আপনি পুলিশ? আমি ডিটেকটিভ অলিভিয়া চ্যাটার্জি। আর এটা না কোনো খেলনা নয়, হ্যাঁ? যা যা জিজ্ঞাসা করছি ঠিক ঠিক বলবে। আচ্ছা আচ্ছা, বেশ বলুন বলুন, কি 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 জানতে চান বলুন। আরে এইটা মাথার উপর থেকে সরান তো। অলি বন্দুকটা ছোটুর মাথার উপর থেকে সরিয়ে নিল, তারপর জিজ্ঞেস করলো, বরুণ পালের ব্যবসা সংক্রান্ত সমস্ত ডিটেলস আমার চাই, দিতে পারবে? ব্যবসা বলতে ওই ওনার তো দুটোই ব্যবসা, একটা হলো বিড়ির ব্যবসা আর একটা হলো ওই মেয়েদের বাইরে চালান করার ব্যবসা। আর যেখানেই গন্ডগোল থাকে প্ল্যানটা চেঞ্জ করে দেয়। যেমন? এই যেমন ধরুন, কিছু মেয়ে আছে যারা বড্ড ঝামেলা করে, তখন স্যারের মাথা খেপে যায় আর কুবিয়ে ডুবিয়ে দেয় মেয়েগুলোকে। শুধুই কি তাই? হ্যাঁ, মানে ওই রেপও করে। আর এমনিতেই কোনো মেয়েকে খুব পছন্দ হয়ে গেলে তো বিছানায় নিয়ে চলে আসে স্যার। হ্যাঁ, তবে একবার ভোগ হয়ে গেলে তাকে আর ব্যবসার কাজে লাগানো যায় না, কারণ ব্যবসায় ফ্রেশ মাল লাগে না, একদম টাটকা। তাই তাকে ভোগ করে গলা ডিপে মেরে ফেলে। রেশমিকে তোমরা কেন মারলে? কে রশ্মি? কলকাতা থেকে যাকে নিয়ে এসেছিলে। আরে সে তো প্রতিদিনই কেউ না কেউ আসছে ম্যাডাম, ওসব নাম টাম জানি না। দেখুন ম্যাডাম, অনেক কোশ্চেন হয়েছে, এবার যেতে দেন তো, নইলে ওই একটা বন্দুক কিন্তু আমার কাছেও আছে। যেতে তো তুমি পারবে না, মানে যাবে কিন্তু তোমার পছন্দের জায়গায় নয়, আবার একেবারে সঠিক জায়গায়। পুলিশের জিপের হর্ন শুনে চমকে উঠল ছোট। সামনে তাকিয়ে দেখল ইন্সপেক্টর প্রদীপ সোম গাড়ি থেকে নামলেন। উনি সামনে আসতেই অলি বলল, একদম ঠিক টাইমেই এসেছেন স্যার। এই নিন, মোবাইলে সব রেকর্ড করা হয়ে গেছে, একে একেবারে জেলে ভরুন, আরো অনেক কিছু জানতে পারবেন। এ ম্যাডাম, ও সালা, এতক্ষণ ধরে তুমি এই করছিলে? দেখো আমার বসের পেছনে লেগো না, হ্যাঁ, ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর আমাকে বেশিক্ষণ জেলে রাখতে পারবে না তোমরা। হ্যাঁ, এই 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 চুটকি মেরে না সালা বেরিয়ে যাবো। এই চল সালা, আগে তো শ্রীগড়ে নিয়ে যায়, তারপরে তোকে দেখছি। এই মলয়, গাড়িতে তোলো তো এটাকে। থ্যাংক ইউ মিসেস চ্যাটার্জি, এটা দারুণ কাজ করেছেন। রেকর্ডটা পরে শুনছি, আশা করি ওটা অনেক কাজে লাগবে। ওই বরুণ পাল এবার ধরা পড়বেই। আপনাকেও থ্যাংক ইউ স্যার, এত আর্লি রেসপন্স করার জন্য, নয়তো এত সহজে কাজটা হতো না। অলি গেস্ট হাউসের রুমে যেতেই শুভ্র ব্যস্ত হয়ে বলল, কোথায় গিয়েছিলে অলি? এই তো বাগানে ছিলে। আমি সব দিক খুঁজে তোমায় না পেয়ে অস্থির হয়ে উঠেছিলাম। রিল্যাক্স শুভ্র, সব বলছি মন দিয়ে শোনো। প্রথমত জানাই, বরুণ পালের দলের একজন লোক অ্যারেস্ট হয়েছে, একেবারে প্রমাণ সহ। আরে বাহ, কি করে সম্ভব হলো? আরে দাঁড়াও, সব বলছি শোনো। বাগানে বসেছিলাম আমি, তো হঠাৎই একটা ছেলেকে দেখে আমি চিনতে পারি। তারপর আমার কেন জানি না মনে হয় ও কিছু একটা করতে এসেছে। অবশ্য আমি যেটা ভেবেছিলাম সেই ধারণা একেবারেই ভুল ছিল। যাই হোক, তো সন্দেহ হতেই ইন্সপেক্টর স্যারকে আমি ফোন করেছিলাম। ব্যাস, তারপর আর কি, ছেলেটাকে হাতে নাতে ধরি, আর রিভলভার তো আমার পকেটেই ছিল, অ্যাডভান্টেজ নিয়েই নিলাম। ডিটেলসে সবটা বলল অলি। সব শুনে শুভ্র বলল, গ্রেট জব অলি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এ তো দারুণ কাজ করেছো। তোমার ধারণা ভুল ছিল ঠিকই, কিন্তু কায়দা করে যেভাবে ছেলেটাকে বাগে এনে বয়ান নিয়েছো আর রেকর্ড করেছো, সত্যি হ্যাটস অফ। আমি তেমন কিছু করিনি শুভ্র, এই কাজটা হয়তো প্রদীপ স্যারও করতে পারতেন। হ্যাঁ, সে তো তিনি কবেই করতে পারতেন, কিন্তু করেননি তো। আসলে সাহসী পাননি, অথবা ঝামেলা নিতে চাননি। কারণ বরুণ পালকে সবাই এড়িয়ে চলে। ওর লোককে ধরে এভাবে ওরই বিরুদ্ধে বয়ান নেওয়া, এই ভাবনা মনে এলেও হয়তো উড়িয়ে দিয়েছেন। তবে একটা কথা বলি, তোমাকে এবার সাবধানে থাকতে হবে অলি। শুধুই আমি নয় শুভ্র, প্রদীপ সোমও কিন্তু একই লিস্টে। রাতে শোবার সময় বই পড়ছিল অলি। শুভ্র বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখনই অলির ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা পড়ে চমকে যায় অলি। লেখা ছিল, এবারে প্রাণে বেঁচে গেল, কিন্তু এরপরেও আমার রাস্তায় এলে একবারে পিষে দেব। তাড়াতাড়ি শুভ্রকে ডাকল অলি। এই শুভ্র, এই কোথায় তুমি? একবার এসো না প্লিজ। শুভ্র। হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে? শুভ্র, এই মেসেজটা একবার দেখো, আমার মনে হচ্ছে স্যারের কিছু একটা হয়েছে, একটা ফোন করে দেখি। মেসেজটা পড়ে শুভ্র ভয় পেয়ে গেল খানিকটা। হ্যাঁ, তাড়াতাড়ি ফোন করে দেখো। ইন্সপেক্টর সোমের নাম্বারটা নট রিচেবল বলছিল। এএসআই মলয়কে ফোন করলো অলি। হ্যালো, হ্যাঁ প্রদীপ স্যার ঠিক আছেন তো? মানে কোথায় আছেন উনি এখন?
আমি তো এখন বাড়িতেই আছি। স্যারও নিশ্চয়ই বাড়িতেই আছেন। এত রাতে কোথায় থাকবেন? আর ঠিক আছেন বলতে এভাবে বলছেন কেন? আমার মনে হচ্ছে ওনার কিছু একটা হয়েছে। একটা মেসেজ এসেছে, আমি এক্ষুনি আপনাকে পাঠাচ্ছি, আপনি একবার পড়ে দেখুন। ওকে, পাঠান, তারপর দেখছি। কল ব্যাক করছি একটু পরে। কয়েক মিনিটের মধ্যেই ইন্সপেক্টর মলয় ফোন করে বলল, মিসেস চ্যাটার্জি, আপনার ধারণাই ঠিক। আমি স্যারের বাড়িতে ফোন করেছিলাম। স্যারের কর্মচারী রাজুদা বলল এই কিছুক্ষণ আগেই নাকি স্যারের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বিনায়ক হসপিটালে ভর্তি আছেন স্যার। ও মাই গড, আমি এই ভয়টাই পেয়েছিলাম। কেমন আছে কিছু জানতে পেরেছেন? খুবই চোট পেয়েছেন, ক্রিটিক্যালি ইনজিওর্ড, এখনো জ্ঞান ফেরেনি। এবার হসপিটালে গিয়ে ভালো করে জানা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই শুভ্র, আমাকে একটু হাসপাতালে যেতে হবে এক্ষুনি। অলি আর শুভ্র হসপিটালে গিয়ে ইন্সপেক্টর প্রদীপ সোমের বিষয়ে ডাক্তারের কাছে খোঁজ নিল। তারপর তার জ্ঞান ফিরতেই তার সাথে দেখা করতে গেল। স্যার, আপনি কেমন আছেন স্যার? শারীরিকভাবে ভালো না থাকলেও হয়ে যাব, কিন্তু মানসিক চাপটা কি করে কমবে বলুন তো? পারলাম না মিসেস চ্যাটার্জি, একদিনও রাখতে পারলাম না ওই বরুণ পালের চামচাটাকে। কিন্তু এখনো তো জেলেই আছে, মানে মলয় স্যার আমাকে তাই বললেন। ও কাল সকালেই একটা উকিল দিয়ে ছাড়িয়ে নেবে। আমাকে ওর চামচারা বলে গেছে, যারা অ্যাটাক করেছিল। আপনি ওদের মুখটা দেখেছেন স্যার? কিন্তু তাতে আর কি, এই তো দেখছেন অবস্থা, কিচ্ছু করার উপায় নেই। একজনকে অ্যারেস্ট করতেই এই হাল, তাহলে বরুণ পালকে অ্যারেস্ট করতে গেলে কি হবে ভাবুন তো। না স্যার, এবার আমাদের একটা অন্য কিছু ভাবতে হবে। একটা বড় প্ল্যান করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। অর্থাৎ ওই বরুণ পাল প্রমাণ সমেত অ্যারেস্টও হবে আর কারোর কোনো ক্ষতিও করতে পারবে না। আমি এই মুহূর্তে আমার ফ্যামিলির কথা ভাবছি মিসেস চ্যাটার্জি। যতই হোক ওদের দায়িত্ব তো আমার কাঁধে। আমি বুঝতে পারছি স্যার, আর এটা স্বাভাবিক। তবে আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনি প্লিজ স্ট্রং থাকুন। প্লিজ এভাবে ভাববেন না স্যার। দেখুন, ফ্যামিলি অবশ্যই আগে, কিন্তু আপনার মতো মানুষকে যে এই সমাজেরও দরকার স্যার। ইন্সপেক্টর সোম আর কিছু বললেন না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার, আমি আসলাম। আপনাকে একটা রিকোয়েস্ট ছিল, আপনি প্লিজ ওই গেস্ট হাউস ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে যান। নেক্সট টার্গেট কিন্তু আপনি। শুভ্রবাবু, প্লিজ আপনার ওয়াইফকে নিয়ে সিকিউর কোনো জায়গায় চলে যান। আমি সেই চেষ্টাই করব স্যার। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। প্লিজ টেক কেয়ার। অনেক রাতে বাড়ি ফিরে অলি আর শুভ্র দুজনেই আর ঘুমোতে পারল না সেদিন। কিছুক্ষণ শুয়েই উঠে পড়ল, তারপর সোফায় বসে আলোচনা করতে লাগলো। কালই আমরা কলকাতা ফিরে যাব অলি, আর এটাই ফাইনাল। ইন্সপেক্টর প্রদীপের যে অবস্থা করেছে দেখলাম, শুধু একটুর জন্য প্রাণে বেঁচে ফিরেছেন উনি। যদি তোমাকেও এভাবে... না না অলি, অনেক হয়েছে, এবার এই কেস ক্লোজ করো। মানে তুমি অ্যাটলিস্ট এই ইনভেস্টিগেশনে আর থেকো না। চলো ফিরে যাই। কি বলছো কি শুভ্র? তুমি এরকম বলছো? আমি জাস্ট ভাবতে পারছি না। তুমি আমাকে ইনভেস্টিগেশন বন্ধ করতে বলছো? তো কি বলবো অলি? আরে জীবন থাকলে তো ইনভেস্টিগেশন করবে। ও যা ডেঞ্জারাস লোক, মেরে ফেলবে আমাদের। কিচ্ছু করতে পারবে না ও, কারণ আমরা কালই অন্য কোথাও শিফট হয়ে যাব। ও জানতেও পারবে না। শুভ্র প্লিজ রিল্যাক্স, একটু পজিটিভ ভাবো না, দেখো সব ভালো হবে। কি প্ল্যান করেছো বলো তো? ইন্সপেক্টরকে জানাবে না বলছো? হ্যাঁ, কিছুটা তো রিস্কে আছেই, কিন্তু এটা ছাড়া ওই বরুণ পালের কুকীর্তি ফাঁস করা একেবারে অসম্ভব। যদিও ইন্সপেক্টর প্রদীপ স্যার ওই বরুণ পালের বাড়ি আর অফিসের সামনে সিভিল ড্রেসে পাহারা বসিয়েছেন, আর আমার কাছে সেই রেকর্ডটাও আছে, তবে শুধু ওতেই হবে না। বেশ, বুঝলাম। এবার প্ল্যানটা বলবে প্লিজ। প্ল্যানটা শুনে একেবারেই রাজি হলো না শুভ্র। অলি, তুমি কুয়োয় ঝাঁপ দিতে যাচ্ছ? আরে এরকম পাগলামির কোনো মানে হয় নাকি? না না, আমি এর পারমিশন দেবো না। দেখো অলি, আমি অলওয়েজ তোমাকে সাপোর্ট করি। ঘুরতে এসেও তোমাকে কেসটা সলভ করতে বললাম, তোমার পাশে আছি যে কোনো হেল্পে। তবে এ তো মরণ ঝাঁপ, আর ওই বরুণ পালের ক্ষমতা তো দেখছই। প্রদীপ স্যার জল জানতো প্রমাণ। তাহলে এত রিস্ক নেবার কথা ভাবলেও বা কি করে অলি? না না, এটা আমি সাপোর্ট করতে পারছি না। সরি, প্লিজ এসব মাথা থেকে বের করে দাও, আর না হলে যা ইচ্ছে করো। শুভ্র, তুমি কেন রাগ করছো? তোমাকে আমি কি করে বোঝাই? দেখো, আমি অনেক ভেবে ডিসিশনটা নিয়েছি। আমি তো বললাম তুমি যা ইচ্ছে করো, যা ভালো বুঝবে তাই করো। তুমি তো জানো শুভ্র, তোমার আপত্তি থাকে এমন কোনো কাজ আমি করি না, তাহলে কেন এরকম বলছো? অলি, তুমি যদি এটা নাও করো তাহলেও এই কেস সলভ হবে। তাহলে কেন এরকম ভাবছো? অসমাপ্ত কিছুই থাকবে না অলি, বিলিভ মি, তুমি সলভ করবে এই কেস, কিন্তু এভাবে নয় প্লিজ। অলি আর কিছু বলল না, ডিনার ছেড়ে উঠে গেল।
রাতে শোবার সময় শুভ্র বলল, ঠিক আছে, হয়েছে, আর গম্ভীর থাকতে হবে না। যেটা করতে চাও করে ফেলো, ডু ইট। শুধু একটাই শর্ত, এই প্ল্যানে ইন্সপেক্টর প্রদীপ সোমকে তুমি সাথে নেবে। ঠিক আছে, তাই হবে স্যার। একটু সুস্থ হলেই ওনাকে সবটা জানাচ্ছি। আশা করি ওনার সহযোগিতা পাবো। আর থ্যাংক ইউ শুভ্র। পরের দিন খুব ভোরে গেস্ট হাউস থেকে একটা অন্য হোটেলে শিফট করল অলি আর শুভ্র। তারপর ইন্সপেক্টর প্রদীপের সহায়তায় গ্রামেরই একজনের বাড়িতে গিয়ে উঠল অলিরা। দুদিনের মধ্যেই ইন্সপেক্টর সোম হসপিটাল থেকে বাড়ি ফিরলেন। অলি আর শুভ্র তাকে বাড়িতে দেখতে গেল। এখন কেমন আছেন স্যার? মাচ বেটার। ইনফ্যাক্ট আজকেই কাজে জয়েন করছি। একটা হাত ভাঙা নিয়ে আরামসে কাজ চালিয়ে দেবো। তা আপনাদের ওখানে থাকতে প্রবলেম হচ্ছে না তো? না না স্যার, আমরা ওখানে একদম ঠিক আছি, থ্যাংক ইউ। ওয়াই থ্যাঙ্কস? আরে পাবলিক সিকিউরিটি দেওয়া তো আমাদের ডিউটি। কোনো অসুবিধা হলে বলবেন। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রথমত জানাই, কুন্তলকে ফোনে কিন্তু এখনও পাওয়া যায়নি। বাকি তো সবার সাথে কথা হয়ে গেছে। তেমন কোনো তথ্য স্যার এখনও আমি পাইনি। তাই একমাত্র কুন্তলকেই সন্দেহের লিস্টে রেখেছি। আমার মনে হয় ওই হয়তো কোনোভাবে বরুণ পালের লোকেদের সাহায্য করছে। স্যার, ওর খোঁজ লাগান। আর একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন, একটা প্ল্যান করেছি আমি, যদি আপনি রাজি থাকেন। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি প্ল্যান? ইন্সপেক্টর প্রদীপকে প্ল্যানটা ডিটেলসে বলল অলি, আর উনি শুনেই রাজি হয়ে গেলেন। প্ল্যানটা তো খুবই ভালো মিসেস চ্যাটার্জি, কিন্তু ঝুঁকি রয়েছে। আমরা যদি এই ঝুঁকিটা নিতে পারি তাহলে হয়তো বরুণ পালকে বাগে আনা খুব সহজ হবে। আমাকে এই জন্যই এইভাবে ভাবতে হলো স্যার। ভালোই ভেবেছেন, আমি পূর্ণ সমর্থন করছি। আর আপনাকে সিকিউরিটি দেওয়া আমার কর্তব্য। আপনার হাজব্যান্ড শুভ্র যখন থাকতে চান তাতেও আমি পারমিশন দিলাম। উনি আমাদের সঙ্গেই থাকবেন, অসুবিধা নেই। স্যার, আমি আর দেরি করতে চাই না। আজ রাতেই আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে হবে, তাহলে খুব ভালো হয়। না না, আজ নয়, আর একটু সময় দিন আমাকে। আপনাকে কড়া সিকিউরিটি দিতে হবে, সো প্লিজ। ওকে স্যার, তবে খেয়াল রাখবেন যেন বেশি দেরি না হয়। এছাড়া আর একটা রিকোয়েস্ট, এই প্ল্যানটার কথা যেন আর কেউ জানতে না পারে। খালি আমি, আপনি আর শুভ্রর মধ্যেই থাকবে। বেশ, তাই হবে। আর সিকিউরিটির ব্যাপারটাও তাহলে অন্যভাবে সেট করতে হবে আমাকে। আসল কারণটা না জানিয়ে সিকিউরিটির প্ল্যান করতে হবে। নো প্রবলেম, সব হয়ে যাবে। শনি আর রবি দুদিনের মধ্যেই অলির প্ল্যান মতোই সব ব্যবস্থা করে নিলেন ইন্সপেক্টর সোম। তারপর সোমবার রাতেই ছদ্মবেশে বরুণ পালের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অলি। সঙ্গে ছিলেন ইন্সপেক্টর সোম আর শুভ্র। বরুণ পালের বাড়ির পিছনের রাস্তায় কিছুটা দূরে গাড়িটা দাঁড়ালো। গাড়ি থেকে নেমে অলি বলল, যতক্ষণ আমি রেড সিগন্যাল দিচ্ছি আপনি কিন্তু আসবেন না স্যার। রিমোটটা কাজ করছে কিনা একবার দেখে নিন। হ্যাঁ স্যার, খুব ভালো কাজ করছে, আমি অনেকবার চেক করেছি। ভেরি গুড। আর গানে বুলেটটা ভরে নিয়েছেন তো? ইয়েস স্যার। ওকে, দরকার পড়লে অবশ্যই চালাবেন। সো স্টার্ট দ্য মিশন অ্যান্ড অল দ্য বেস্ট। খুব সাবধানে এগিয়ে অলি, বিপদ বুঝলেই ইমিডিয়েটলি কল করবে আমায়। খুব চিন্তায় থাকবো কিন্তু। অলি হাঁটতে হাঁটতে বরুণ পালের বাড়ির সামনের দিকে চলে গেল। পরনে লাল লেহেঙ্গা, জরির কাজ করা, মাথায় হালকা ঘোমটা, পায়ে হাওয়াই চটি, দুহাতে কাঁচের চুড়ি, আর কাঁধে একটা ব্যাগ। যদি কেউ তাকে চিনেও থাকে তবে এমন বেশে দেখলে সে চিনতে পারবে না, এ বিষয়ে অলি নিশ্চিত ছিল। বরুণ পালের বাড়ির মেইন দরজার সামনেই একটা ছেলে দাঁড়িয়েছিল, মদন, যে অলিকে চেনে না। মদন অলিকে দেখেই ওর দিকে এগিয়ে এলো। কি হয়েছে রে মেয়ে, এত রাতে এখানে কি করছিস? তোদের মালিক তোর সাথে একটু কথা বলবো রে। কেন? হ্যাঁ, কি বিষয়? ওনার তো বিড়ির বেউসা, মোর অনেকটা বিড়ি লাগবো লে হোলসেলে। এই এখন বিড়ির ব্যবসা বন্ধ আছে, বেরো তো এখান থেকে, পরে আসবি। আরে আমি যাবার জন্য তো আসিলাই রে। যা না, একটু মালিককে গিয়ে ডাক দে, দেখা কইরে তবে আমি যাইবো। মদনের মাথায় হঠাৎই কিছু বুদ্ধি খেলে গেল যেন। সে অলিকে পা থেকে মাথা অবধি দেখতে লাগলো। অলির মুখে হাসি দেখে মদন বলল, একই রে, হাসছিস যে বড়, হ্যাঁ কি হলো? হাসবোলাই তো কি করব বল, তুই যেভাবে মুইকে দেখছিস, উফ, তোরা না পারিসও বটে। বুঝেছি বুঝেছি, এখানে বস, আমি স্যারকে গিয়ে বলি, হ্যাঁ তোকে টাকাচ্ছি এক্ষুনি।
অলির মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে তার লেহেঙ্গার পকেটে থাকা রিমোটে গ্রিন সিগন্যাল বাটন প্রেস করল, এটা বোঝাতে যে মিশন শুরু হয়ে গেছে। ইন্সপেক্টর প্রদীপ সোমের কাছেই সেই সিগন্যাল মোবাইলের অ্যাপে জলজল করে উঠল। মিস্টার চ্যাটার্জি, গ্রিন সিগন্যাল, দ্যাট মিন্স আমাদের প্ল্যান মতোই সব হচ্ছে। এদিকে বরুণ পালকে গিয়ে ছেলেটা খবর দিল, স্যার একটা ভালো টাটকা খাবার আছে, বেচবেন নাকি? বাজারে ভালো দাম পাবেন। বলছিস? নিয়ে আয়। তা এত রাতে খাবার কোথায় পেলি? খাবারটা নিজে পায়ে হেঁটে এসেছে স্যার। কি বলছিস কি তুই স্বর্গ? যা যা, দেরি করিস না, নিয়ে আয়। সেরকম হলে বেচবো না, আমারও খুব খিদে পেয়েছে, খেয়ে নেবো ভাবছি। বেশ বেশ, আনছি স্যার, আনছি। ওদিকে বরুণ পালের কাছে নিয়ে যাওয়া হলো অলিকে। এসো গো মেয়ে, বলো এত রাতে এদিকে কি ব্যাপার? আরে তোর কাছে একটা বিড়ি কিনতে চাই মালিক, মানে অনেক বিড়ির প্যাকেট চাই মোর। তবে তোর লোক তো বললো তুই এই ব্যবসাটা আর করিস সিলাই। ঠিকই বলেছে, বিড়ির ব্যবসা আর করি না, তবে ব্যবসা তো করি। এই ব্যবসায় অনেক লাভ, তুই করবি নাকি? কিসের ব্যবসা? কোন জিনিসের রে? জিনিস তো তোর কাছেই আছে, এত সুন্দর রূপ যৌবন থাকতে আবার জিজ্ঞেস করছিস? জিনিসের যা ব্যবসা হয় তুই বোধহয় ভাবতেও পারবি না। কি বলতে চাইছিস একটু ঠিক করে বলতো। আরে মদন, কই গেলি রে? দরজাটা বন্ধ করে দে, একটু বোঝাতে হবে মনে হচ্ছে। তারপর দরজাটা বন্ধ করে চলে গেল মদন। অলি নিজে একটা হাত আরেকটা হাত দিয়ে চেপে ধরল। আরে এত ভয় পাচ্ছিস কেন? দেখ, ব্যবসায় নামতে গেলে একটু পাঠ পড়ানো দরকার, তুই যোগ্য কিনা দেখতে হবে না? হ্যাঁ, আরে চিন্তা করিস না, তোকে সব শিখিয়ে দেবো। আয় একটু কাছে আয় তো দেখি, আয় আয়। বরুণ পাল একটু একটু করে অলির দিকে এগোচ্ছিল। অলি পকেটে হাত ঢুকিয়ে রিমোটে হাত দেওয়ার চেষ্টা করলো। বরুণ পাল অলির কাছে গিয়ে ওর দুটো হাত চেপে ধরে বলল, কি হলো? হ্যাঁ, এখনো ভয় পাচ্ছিস? আয় আয়, একটু কাছে আয়। এত সুন্দর রূপ তোর, চোখ তো আটকে যাচ্ছে। খুব খিদে পেয়েছে রে, আয় আয় আমার সাথে আয়। এ কি করছিসটা কি বাবু? ছেড়ে দে, আমায় যেতে দে। কেন, ব্যবসা করবি না? চল তোকে মালয়েশিয়া পাঠিয়ে দিই, দারুণ ইনকাম করবি, সব সেট আছে আমার। অলি কোনো রকমে বরুণ পালের হাতটা ছাড়িয়ে লেহেঙ্গার পকেটে হাত ঢুকিয়ে রিমোটের রেড বাটনটা প্রেস করে দিল। ইন্সপেক্টর সোমের কাছে রেড সিগন্যাল যেতেই উনি তার পুলিশ ফোর্সকে ইনফর্ম করে দিলেন, যারা কাছের একটা রাস্তায় ওয়েট করছিল। এবার বরুণ পাল ওদিকে অলিকে জাপটে ধরেছে। এত সহজে তো আজ আমার হাত ছাড়াতে পারবে না গো মেয়ে। হ্যাঁ, কোনো খাবার সামনে না পেয়ে টেস্ট করে তো আমি ছাড়ি না, আর আমি টেস্ট না করলে অন্যের জন্য প্যাক করে পাঠাই, একদম টাটকা মাল। অলি বরুণ পালকে ঠেলে দিয়ে বলল, আর তুমি টেস্ট করলে সেই খাবারটাকে ধ্বংস করে দাও, তাই তো? কারণ সেটা বাসি হয়ে যায়। অলির কথায় চমকে উঠে বরুণ পাল বলল, ধ্বংস করে দিই? বাসি হয়ে যায়? কি বলতে চাইছিস কি? হ্যাঁ, মানে নিজের ভোগ করা হয়ে গেলে সেই মেয়েটার অস্তিত্ব মিটিয়ে দাও, তাকে মেরে ফেলো। কে তুই? কি বলছিস কি এসব আমাকে? কে পাঠিয়েছে তোকে? পুলিশ? ওই শালা ইন্সপেক্টরের বাচ্চা? বল, কে পাঠিয়েছে? অলি ধরা পড়ে গেছে বুঝে এবার পাল্টা প্রশ্ন করল, আগে তুমি আমাকে বলো, এভাবে কতজন মেয়েকে তুমি মেরেছো বলো। ওই কে তুই বলবি? খুব চেনা চেনা লাগছে, যদিও তোকে কোথায় দেখেছি মনে পড়ছে না। কেন এসছিস? কে তুই? রেশমিকে কেন মারলে আর কিভাবে মারলে? কে রেশমি? হাজার হাজার মেয়েকে মেরেছি আমি, বুঝেছিস? কারোর নাম জানার প্রয়োজন নেই, কাজ হয়ে যায় মেরে দি। তুই কে বে? রেশমি তোর কে হয়? রেশমি আমার বোন হয়, ওর মতো প্রত্যেকটা মেয়ে আমার বোন হয়। তুমি এবার বলো, তুমি ওকে কেন মারলে? ওকে তো বিক্রি করতে, তাহলে ওর প্রাণটা কেন নিলে? কি মুশকিল রেশমিকে, সেটাই তো এখনো বুঝলাম না। গত শুক্রবার কলকাতা থেকে যে মেয়েটাকে তুলে এনেছিলে সেই হলো রেশমি দে। ও, ওই মেয়েটা তো খুবই ঝামেলা করছিল, গায়ের জোরে ওকে বাগে আনতে চেয়েছিলাম, লাভ হয়নি। দিয়েছি, খাটে শুয়ে প্রথমে রেপ করেছি, তারপর তেজ কমেনি, শিক্ষা হয়নি, মটকাটা গরম হয়ে গেল, গলাটা টিপে দিলাম, বেশ করেছি। কি করবি? বরুণ পালের হঠাৎই খেয়াল হলো, আমি শালা গান্ডুর মতো এসব কেন বলছি? হ্যাঁ, কাকে বলছি তাও তো জানি না। এই মেয়ে, এই কে তুই রে? হ্যাঁ, বলবি নাকি? হ্যাঁ, কি রেকর্ড করছিস নাকি আমার কথাগুলো? ভিডিও করছিস? হ্যাঁ, ক্যামেরা বের কর। কোথায় লুকিয়েছিস? বের কর। পকেট থেকে তীব্র গতিতে বন্দুকটা বের করে অলির মাথায় ঠেকিয়ে বলল,
এই তুই কি বলবি, তুই কে? নয়তো সব গুলি কিন্তু ঠুকে দেবো মাথায়। ক্যামেরা পকেটে আছে তাই না? হ্যাঁ, পকেটে আছে তো। এই বলেই অলি লেহেঙ্গার পকেটে হাত ঢুকিয়ে দেখল বরুণ পাল, আর পকেট থেকে রিমোটটা পেয়েই উত্তেজিত হয়ে বলল, এটা কিসের? হ্যাঁ, ক্যামেরা আছে তো? নিশ্চয়ই এটাই আছে। এটা এখন আমার হেফাজতে, খেলা সব শেষ। এবার দেখ সালি কি করি। অলি হাসতে লাগলো। তোমার খেলা এবার পুরো শেষ মিস্টার বরুণ পাল, এবার আমাদের পালা। আমাদের মানে? আর কে আছে? তুই কি সেটা বলবি, নাকি সব গুলি করে মাথার ভেতর খুলিটা উড়িয়ে দেবো? সে ভয় আমার নেই, তুমি যা করবে করতে পারো। তোমায় প্রথমত বলে রাখি, তোমার হাতে ওটা ক্যামেরা নয়, রিমোট কন্ট্রোল। কিসের জন্য জানো? সেটাও কিছুক্ষণে জানতে পারবে। বেশি চালাকি করবি না, হ্যাঁ? না তো মাথার খুলি কিন্তু উড়িয়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না। মেরে ফেলো, তবে আমার প্রাণ থাকতে আমি আর একটা মেয়েকেও তোমার নোংরা জালে ফাঁসতে দেব না। অলির লেহেঙ্গায় জরির কাজের সাথে ছোট ছোট কাঁচ লাগানো ছিল, আর তারই মাঝে কায়দা করে আটকানো ছিল হিডেন ক্যামেরা। অলি কনফিডেন্ট ছিল বরুণ পাল কখনোই এই কারসাজি ধরতে পারবে না, আর মনে মনে সে অপেক্ষা করছিল ইন্সপেক্টর সোমের জন্য, কারণ তার কাছে রেড সিগন্যাল এতক্ষণে পৌঁছে গেছে। বরুণ পাল তার দলের ছেলেদের ডাকলো এবার। কে কোথায় আছিস রে? পুলিশের লোক এসছে, কই রে সব কই? একদল ছেলে ছুটে এলো ছুরি লাঠি নিয়ে। তাদের মধ্যে ছোটও ছিল, যে অলিকে আগে দেখেছিল। আরে ম্যাডাম আপনি? এই মদন বলল কোন শালা আদিবাসী মেয়ে? এই চিনিস না গিয়ে কে? আরে এত, এই তো সে ডিটেকটিভ ম্যাডাম। আরে ইনি তো সেদিন কায়দা করে আমার পেট থেকে কথাগুলো জেনে নিয়ে শালা জেলে ঢুকিয়ে দিল আমাকে। বলছিস কি? সেই মহিলা? আমি তো সেদিন দেখিনি একা। তাহলে আমার চেনা লাগছে কেন? আমি মনে করিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। যখন রাস্তা আটকে বক্তৃতা দিচ্ছিলেন, আমি প্রতিবাদ করেছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে। এবার মনে পড়ছে? বরুণ পাল কিছু বলতেই যাচ্ছিল, আর তখনই লাউড স্পিকারে এক পুরুষ কণ্ঠস্বর শুনে নড়ে উঠল সকলে। মিস্টার বরুণ পাল, তোমার বাড়ি ঘিরে ফেলা হয়েছে। ভালো চাও তো সারেন্ডার করে দাও। এই সালি, এই আচ্ছা প্ল্যান করে এসছিস? হ্যাঁ, সারেন্ডার করতে যাবো কেন বলতে পারিস? কি করেছি আমি? যা করেছো তার প্রমাণ কিন্তু আমার কাছে এসে গেছে। প্রমাণ কোথায় পেলি? কোথায়? অলি হাসতে লাগলো। বরুণ পাল আবার অলির কপালে বন্দুক ঠেকিয়ে বলল, হাসি তোর বের করছিস সালি, চল বাইরে দেখি শালা ইন্সপেক্টর এবার কি করে, চল। এবার অলিও লেহেঙ্গার ব্লাউজের পকেট থেকে রিভলভারটা বিদ্যুৎ গতিতে বের করে বরুণ পালের বুকে ঠেকিয়ে দিল। বন্দুকটা আমিও চালাতে পারি বরুণ পাল। তোর সাহস তো কম নয় রে মেয়ে। আমি বন্দুক রেখে দিয়েছি, এর মধ্যে আমাকে বন্দুক দেখাচ্ছিস? চালাবো নাকি? হ্যাঁ, এই চালাবো। চালাও, আমি ভয় পাই না। তবে তুমি ট্রিগার দাবালে আমারও কিন্তু হাত কাঁপবে না। তোমার তো ঘাম বেরোচ্ছে, এত মৃত্যু ভয় তোমার? আমার কিন্তু নেই। এই সালি চুপ কর মাগি সালি, আর একটা কথা বললে না জিপ টেনে ছিঁড়ে দেবো একেবারে। ইন্সপেক্টর প্রদীপ সোম আবারও মাইকে বললেন, বরুণ পাল, সারেন্ডার করো, না হলে আমরা ফুল ফোর্স নিয়ে তোমার বাড়িতে ঢুকছি। বরুণ পাল অলির মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে অলিকে বাইরে নিয়ে এলো। ইন্সপেক্টর প্রদীপ আর তার পুলিশ ফোর্স দেখেই বন্দুক চালাতে যাচ্ছিল। না ইন্সপেক্টর, না না না, এ ভুল করবে না, তোমার ডিটেকটিভের প্রাণ এখন আমার হাতে। শুভ্র পুলিশ জিপেই বসেছিল। ইন্সপেক্টর প্রদীপ তাকে সাথে আসার অনুমতি দেয়নি। দূর থেকেই সে দেখল অলিকে বন্দুক ঠেকিয়ে রেখেছে বরুণ পাল। চিৎকার করে উঠল সে। গাড়ি থেকে বেরিয়ে আসছিল, কিন্তু পাহারারত হাবিলদার তাকে আটকে দেয়। অলি ইন্সপেক্টর প্রদীপকে বলল, স্যার আমাদের সব প্রমাণ রেডি, অ্যারেস্ট হিম। এই চুপ করে, তাহলে গুলি চালিয়ে দেবো। কথাটা বলি বরুণ পাল অলির হাতের সাইড দিয়ে একটা গুলি করল। চিৎকার করে উঠল অলি, যদিও গুলি হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। বরুণ পাল বলল, ইন্সপেক্টর সবাইকে বন্দুক নামাতে বলো, না এবার গুলিটা কিন্তু ম্যাডামের কপাল ফুটো করে দেবে। ইন্সপেক্টর প্রদীপ তার ফোর্সকে বললেন, সবাই বন্দুক নামিয়ে নাও, কেউ গুলি চালাবে না। বরুণ পাল, ওনাকে ছেড়ে দাও, ওনার ওপর যেন একটাও আঘাত না লাগে। এই আগে যে প্রমাণের কথা বলছিলেন ম্যাডাম, সেটা আমার দিন। কখনোই না, আমার প্রাণ চলে গেলেও না। অলিকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল বরুণ পাল, আর সেই ধাক্কায় অলির হাত থেকে বন্দুক আর কাঁচের ডিজাইনে লুকিয়ে থাকা ক্যামেরাটাও পড়ে গেল। অলি তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে ইন্সপেক্টর প্রদীপের দিকে ছুড়ে দিল। তবে ততক্ষণে অলির বন্দুকটা বরুণ পালের লোকেরা নিয়ে নিয়েছে। বরুণ পাল হাসতে থাকে আর বলে, কি এবার কি করবেন গোয়েন্দা ম্যাডাম? আপনার বন্দুক তো এখন আমাদের কাছে, এখন কিন্তু আমি সোজা তোমার মাথায় গুলি করতে পারি। ক্যামেরাটা দাও, দাও বলছি। ক্যামেরা তো নেই আমার কাছে, ওটা যেখানে যাওয়ার সেখানে ঠিক পৌঁছে গেছে।
এই সালি, এই ইন্সপেক্টরকে ছুড়ে দিলে তো? হ্যাঁ, কিছু বুঝি না আমি, না আমি জানি উনি কিছুতে তোমার প্রাণ যেতে দেবেন না। যাও ইন্সপেক্টর থেকে এখনই। অলি ইন্সপেক্টর প্রদীপকে বলল, স্যার আপনি কিছুতেই এটা হতে দেবেন না। আমার প্রাণ গেলে যাক, তবে ওকে কিন্তু কোর্টে নিয়ে যাওয়া চাই। না মিসেস চ্যাটার্জি, আপনার জীবনের থেকে এটা কখনোই বড় হতে পারে না। অলির এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য মনে মনে ছক করছিল। অলিকে পেছন থেকে ধরে রেখেছিল বরুণ পাল। অলি এবার গায়ের জোরে কোনোই দিয়ে হঠাৎ একটা মারাত্মক ঘুষি মারে। আচমকা কিছু বুঝতে না পেরে বরুণ পালের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বন্দুকটা তুলে নিয়ে বরুণের মাথায় ঠেকায় অলি। নাও দি এন্ড। আর কোনো ড্রামা নয়। স্যার প্লিজ অ্যারেস্ট হিম। আমার ক্যামেরায় আমি যা ক্লিপ পেয়েছি তাতে বরুণ পালের শাস্তি হওয়াটা একেবারে নিশ্চিত। আর সব কুকীর্তি এতেই রেকর্ডেড। গ্রেট জব, প্রাউড অফ ইউ। বরুণ পালকে হাত কড়ি পরিয়ে গাড়িতে তোলা হয়। তার দলের ছেলেদেরও একে একে গাড়িতে তুলতে লাগলো পুলিশ বাহিনী। ইন্সপেক্টর সোম এগিয়ে আসলেন অলির দিকে, বললেন, আপনি এই অ্যাটেম্পট না নিলে আমরা তো গুলি চালাবার সাহসই পাচ্ছিলাম না, কারণ আপনার জীবনে ঝুঁকি ছিল। রিয়েলি ব্রাভো মিসেস চ্যাটার্জি। এটা তো আমাকে করতেই হতো স্যার। ওহো, আপনার হাতে তো বেশ লেগেছে মনে হচ্ছে, রক্ত বেরিয়ে চলেছে। আচ্ছা, বুলেট টাচ করেছে কি? না স্যার, তেমন কিছুই না। বুলেটটা গা ঘেঁষেই বেরিয়ে গেছে। আমি ঠিক আছি স্যার। শুভ্র গাড়ি থেকে নেমে দৌড়ে এলো অলির কাছে। এ কি অলি, কি অবস্থা তোমার? তাড়াতাড়ি হসপিটালে চলো, রক্তে ভেসে যাচ্ছে তো হাত। শুভ্র, ডোন্ট প্যানিক। এত অস্থির হয়েও না, আমি ঠিক আছি। অস্থির হব না যদি গুলিটা তোমার। আর ওদিকে গুলির আওয়াজ শুনে আমার পাগল অবস্থা। সেটা আপনাদের সেফটির জন্যই মিসেস চ্যাটার্জি। আপনি তখন এলে শুধু আপনারই নয়, মিসেস চ্যাটার্জিরও জীবনের ঝুঁকি ছিল। যাকে তুমি ঠিক আছো এটাই শান্তি। আর অনেক অভিনন্দন তোমাকে। মিশন ইজ সাকসেসফুল। এদিকেও সাকসেসফুল। আর ওদিকেও আমার গেস একদমই ঠিক ছিল। কালপ্রিট কুন্তল নয়, সৌভিক। কি বলছো কি অলি? কিন্তু ও তো রেশমির বন্ধু। আর তুমি বা এগুলো জানলে কি করে? ইন্সপেক্টর পিনাকিকে ফোন করে রেশমির বন্ধুদের সবার ফোনের কল লিস্ট আমি চেক করতে বলেছিলাম। সেখানেই জানা যায় গত এক সপ্তাহে সৌভিকের ফোনে বরুণ পালের দলের 2জন লোকের ফোন এসেছে। আর ওই নাম্বারগুলো চেক করে ওদের আইডেন্টিফাই করেছে পুলিশ। একজন তো ছোটু, আর আরেকজনের নাম যেন কি, যাই হোক, ওদের হেফাজতে নিয়ে সব কথা বের করে নিয়েছেন আমাদের প্রদীপ স্যার। ওরা বলেছে সৌভিককে টাকার প্রলোভন দেখিয়েই রেশমির কিডন্যাপের প্ল্যানটা ওরা করেছিল। আর এদিকে কুন্তলকে সন্দেহ করার মতো কারণ তো সৌভিকই ছেড়ে দেয়। কুন্তলের ফোনটা ওই নিয়েছিল, আর সেটা কুন্তলের অজান্তে। তারপর নট রিচেবল করে রাখে। আর সৌভিককে অ্যারেস্ট করার পর ওইগুলো সবই স্বীকার করেছে। কুন্তল এই মুহূর্তে ওর বাড়িতে আছে। ছেলেটা একেবারে ইনোসেন্ট। আর সৌভিক খিদিরপুর থানার লকআপেই আছে আপাতত। সৌভিকের বয়ান খিদিরপুর থানার ওসিও নিয়েছে, আর আমিও ফোনে কথা বলেছি ওর সাথে। শুক্রবার অর্থাৎ কিডন্যাপের দিন কোচিং শেষে ও রেশমিকে বলেছিল, এই রেশমি, আজ মোমো প্লাজায় যাবি? খুব মোমো খেতে ইচ্ছা করছে রে। চল, ভালোই হয়। আমিও অনেকদিন মোমো খাইনি জানিস। এই বলে সে রেশমিকে নিয়ে বাইকে করে একটা নির্জন রাস্তায় নিয়ে যায়। ওখানে মোমো প্লাজা রেস্টুরেন্ট ছিল। ছোটুদের গাড়িও ঠিক রেস্টুরেন্টের পাশেই দাঁড়িয়েছিল। সৌভিক, জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা না? আমার না কেন জানি না ভালো লাগছে না। চল না, মোমো না হয় অন্য কোনো দিন খাবো। আরে ভয় পাচ্ছিস নাকি? দেখ, সন্ধ্যের সময় তো এখন ফাঁকাই থাকে এখানে, ভয়ের কি আছে? চল ভিতরে গিয়ে বসি। তারপরে গাড়ি থেকে 4 জন বেরিয়ে এসে রেশমির মুখটা চেপে ধরে ওকে জোর করে তুলে নেয়। রেশমি চিৎকার করে বলতে থাকে, সৌভিক, আমাকে বাঁচা। সৌভিক, কি রে, শুনতে পাচ্ছিস না? বিশ্বাসঘাতক, বন্ধু হয়ে এমন করতে পারলে, বেঈমান। এরপর রেশমিকে ক্লোরোফর্মে আচ্ছন্ন করে দেয় ওরা। আর সৌভিক ওদের কাছ থেকে মোটা টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। বাপরে, সাংঘাতিক ঘটনা। এটুকু ছেলে মেয়েরা কি মারাত্মক সব। সত্যি, আজকাল এসব দেখে না এই বন্ধুত্ব শব্দটার প্রতি বিশ্বাসটাই হারিয়ে যায়। যাক, তবে একটা শান্তি যে অপরাধীদেরকে ধরতে পারলাম। শান্তি তো আমিও পেলাম অলি। আমারও কি কম গিল্ট ছিল ভাবছো? আফটার অল বারণ তো আমি করেছিলাম তোমায়। এনিওয়ে, এবার প্লিজ হসপিটালে চলো। হসপিটালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে হাতে ভালো করে ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়া হলো অলিকে। গুলিটা হাত ছুঁয়ে বেরিয়ে গেছে।
পরের দিন সকালেই কলকাতায় ফেরার কথা ছিল অলিদের। শুভ্র হঠাৎই বলল, অলি, তোমার এই কেসের চক্করে পুরুলিয়ার তো অর্ধেক ঘোরাই হলো না, এমনকি অযোধ্যা পাহাড় গিয়েও ফিরে এলাম। আচ্ছা, আমরা যদি আরও 2 দিন থেকে ভালো করে ঘুরে তারপর যাই, কেমন হয়? তুমি এটা আবার জিজ্ঞেস করছো? আরে এর চেয়ে ভালো আর কি হবে শুভ্র? তোমাকে কি পাওয়া যায় সেটা আগে বলো। এই যে এই ট্রিপে এলাম, আবার কবে কোথায় কখন সুযোগ হবে কে জানে। আর নিউ ইয়ারের শুরুটাও তো দারুণ হবে, তাই না? তাহলে 31st নাইট অ্যান্ড নিউ ইয়ার সেলিব্রেশন করেই আমরা কলকাতা ফিরছি। আসলে কি বলতো, পুরুলিয়ার লাল পাহাড় আমাদের এখনো ডাকছে। একদম, লাল পাহাড়ের দেশে আরো জমিয়ে 2 দিন, আর নতুন বছর শুরু হতে মাত্র কিছু ঘন্টা।